আজকের গল্পটা সম্পূর্ণ নতুন একটা গল্প, তাই কেউ সম্পূর্ণ গল্পটা না শুনে বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। পৃথিবীতে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, এক টাকা আর অন্যটি হলো পাওয়ার। লেখকের মতে একটি অন্যটির সাথে একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। সেটা কিভাবে? অনেকভাবে বোঝানো যায়। এই দুটো জিনিস কোনো ব্যক্তির কাছে থাকলে তার আর কি লাগে। আজকাল টাকা সব, টাকা না থাকলে আপন মানুষও পর হয়ে যায়, আর পাওয়ারের নেশায় নিজের কাছের মানুষও গদ্দারি করে। এশিয়া মহাদেশে একটি ছোট দেশ বাংলাদেশ। এই দেশে হাজার হাজার গ্রাম আছে, তার মাঝে সালান নগর অন্যতম। এর কারণ আছে একটি, আর সেটা হলো এই গ্রামের প্রভাবশালী ব্যক্তি। গ্রামের প্রভাবশালী ব্যক্তি, তার নাম সালাম চৌধুরী, যার নাম শুনে গ্রাম ছাড়াও দেশের সকল বড় বড় নেতারা ভয়ে কাঁপে। মানুষ তাকে সাধারণ মনে করলেও তার মতো ভয়ঙ্কর হয়তো কেউ নেই। মাফিয়া জগতের বাদশা, সকল মাফিয়া তাকে এক নামে চেনে। নিজের কাজ করে এইমাত্র বাসায় ফিরল সালাম, আর তার সাথে তার ছোট ভাই কালাম। দুজন গ্রাম থেকে একটু বাইরে গিয়েছিল। মাহিম তার বাবাকে দেখে দৌড়ে আসলো, সাথে নিলয়ও আসলো। বাবা, তুমি এই 2 দিন কোথায় ছিলে? তোমাকে অনেক মিস করেছি। তাই নাকি আমার বাবা? এটা বলে সালাম তার ছোট ছেলে মাহিমকে কোলে তুলে নিল। মাহিম তার বাবাকে জড়িয়ে ধরলো। একটু কাজে বাইরে যেতে হয়েছিল। আমাকে রেখে তুমি কেন যাও? আর যাব না মাইসান। আচ্ছা বাবা, তোমার সাথে এত মানুষ থাকে কেন, আর সবার সাথে এত বন্দুক কেন? আসলে বাবা, এরা আমার সিকিউরিটি গার্ড। বাবা, আমিও বড় হলে তোমার সিকিউরিটি গার্ড হব, আর তখন আমার হাতে একটা বন্দুক থাকবে। আরে বাবা, তুমি আমার পুত্র, তুমি যদি হও তাহলে আমার... বাকি কথা আর বলল না সালাম, কিছু একটা ভাবলো। বাবা, তুমি আমার জন্য কি এনেছো? তোমার জন্য আমি একটা সাইকেল আনছি, তুমি যেটা আনতে বলেছিলে। আমার ভালো বাবা। নিলয় তার বাবার গালে একটা চুমু দিল, তারপর নেমে বাইরে চলে গেল। বাবা, তুমি আমার জন্য কি এনেছো? তোমার জন্য আমি সাইকেল এনেছি। যাও বাইরে গিয়ে দেখো, নিলয়ের সাথে তোমার সাইকেল আছে। ওকে বাবা। মাহিম তার বাবাকে ভালোবাসি বলে কোল থেকে নেমে চলে গেল। সালাম সাহেব বাড়িতে আসাই মালেকা বেগম কাজের মাসিকে বলে ঠান্ডা শরবত আনতে বলল। চলুন পরিচয় জানা যাক। বাড়ির 2 ছেলে, সালাম ও কালাম। সালামের স্ত্রীর নাম মালেকা, আর কালামের স্ত্রীর নাম কেয়া। মাহিম আর নিলয় হলো সালাম কালামের একমাত্র ছেলে। বাড়িতে কয়েকজন কাজের লোক কাজ করে, তার মধ্যে সবার পরিচিত রেনু মাসি। বাসার চারপাশে অনেক লোকজন। রেনু মাসি এসে 2 জনকে ঠান্ডা পানি দিল। এমন সময় ওখানে সজীব আসলো। সজীব হলো সালামের খুব কাছের লোক আর খুবই বিশ্বস্ত। আয় বস। না ভাই, আপনার পাশে বসার ক্ষমতা এখনো হয়নি। আরে বস, তুই আমার ভাইয়ের মতন। সরি ভাই, আমি এখানে ঠিক আছি। তোকে নিয়ে আর হলো না। ভাই, আর একটা খবর দেওয়ার ছিল। কি খবর? সজীব চারপাশে তাকালো, কোনো লোক আছে নাকি দেখতে। সালাম চারপাশে তাকাতেই সব কাজের লোক ভিতরে চলে গেল। এখন বল, সবাই নেই। ভাই, তবু একটু বাইরে গেলে ভালো হয়। সজীব কোনো কারণ ছাড়া কিছু বলে না, তাই সালাম সাহেব বসা থেকে উঠল। কালাম, তুই রেস্ট কর, আমি একটু বাইরে থেকে আসছি। আচ্ছা ভাই, ঠিক আছে। সালাম আর সজীব বাইরে চলে আসলো। বাইরে এসে দেখলো মাহিম আর নিলয় সাইকেল নিয়ে চালানোর চেষ্টা করছে, কিন্তু পড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ সজীব, বল। ভাই, তোমার বাড়িতে একটা গুপ্তচর আছে। কি? তুই শিওর তো? হ্যাঁ ভাই। কে তুই, জানিস তো? ঠিক আছে, আজ রাতে ওর ব্যবস্থা করছি। তুই সময় মতন চলে আসিস। আর এক কাজ কর, ওদের সাইকেল শেখানোর জন্য একটা ট্রেনার নিয়ে আয়। সালাম মাহিমের দিকে তাকিয়ে বলল। ভাইয়ের তাকানো দেখে সজীব সেদিকে তাকালো, দেখলো মাহিম আর নিলয় সাইকেল চালানোর চেষ্টা করতে লাগলো। ওদের সাইকেল দুটো বেশ সুন্দর হয়েছে। তোরে যেটা বললাম মনে থাকবে তো? ভাই, খুব মনে থাকবে। সবকিছু চেক করে নিয়ে আসবি। ভাই, মনে থাকবে। এখন ভিতরে চল, খাওয়া দাওয়া করবি। না ভাই, অনেক কাজ আছে, আমি এখন যাই, তাছাড়া খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, সময় মতন রাতে চলে আসিস। আচ্ছা।
সজীব বিদায় নিয়ে চলে গেল আর সালাম মাহিমের দিকে একবার তাকিয়ে নিজের বাড়ির ভিতর চলে গেল। সালাম নিজের রুমে চলে গেল। মালিকা তার সাথে রুমে চলে আসলো। মালিকা, আমার পোশাকগুলো দাও, গোসল করে আসি। আপনি গোসল করে আসুন, আমি সব রেডি করে দিচ্ছি। সালাম ওয়াশরুমে চলে গেল। মালিকা পোশাক রেডি করতে লাগলো। সালাম কিছু সময় পর বেরিয়ে আসলো। আজ মাহিম কি বলল দেখছেন আপনি? সেটা তো দেখলাম। আপনি কি চান আমাদের ছেলে এইসব খুন খারাপির ভিতর আসুক? আমি তো সেটা চাই না, তাই একবার ভাবছি মাহিমকে আমাদের থেকে দূরে রাখবো। আপনি মাহিমকে রেখে থাকতে পারবেন? না পারলেও চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি ভেবে দেখব কি করা যায়। তারপর রাত 1টা। চৌধুরী বাড়ির সবাই ঘুমে ব্যস্ত। বাড়ির পাশে গার্ডেন, সালাম সাহেব, সজীব আর কিছু লোক। আর সামনে একজনকে ধরে রেখেছে 2জন লোক। সালাম লোকটিকে দেখে হাসছে। তুই কার কথায় আমাদের বাড়িতে এসেছিস? কাজের লোক সেজে। আমাকে মেরে ফেললেও বলবো না। আমি তোকে মারবো না, আমার পেমা কোবরা দুটোকে দিয়ে খাওয়াবো। তুই যাই করিস না কেন, কাজ হবে না। কে? সালাম হাসলো, সাথে সজীবও। সজীবের কি করা যায় বলতো? কি আর করবা ভাই, জমের দুয়ারে পাঠিয়ে দেও। তুই ঠিক বলছিস। আরও একটু জিজ্ঞেস করতে লাগলো। বাসার সবাই ঘুমিয়ে থাকলো। মাইমের হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই নিচে জানালার কাছে আসলো। বাড়ির আবছা আলোর জন্য দেখতে পেল কয়েকজন মানুষকে। অন্যদিকে সালাম তার বাড়ির কাজের লোককে আরও জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। তোর বেঁচে থাকার মানে নেই, উপরে গিয়ে ভালো থাকিস। আমার বাড়িতে এসে গোয়েন্দা হওয়ার স্বাদ, তুই উপরে গিয়ে এবার মাসুল করিস। এটা বলে সালাম সজীবের থেকে বন্দুক নিল, তারপর শুট করে দিল আর লাশটিকে ছড়িয়ে ফেলার কথা বলল। মাইম সব দৃশ্য জানালাতে দেখতে পেল আর নিচ থেকে সালাম বুঝতে পারল জানালার পাশে কেউ ছিল। তারপর সালাম সাহেব সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন চা পান করে, আর সেটা মালিকা বেগমের হাতের চা। প্রতিদিনের মতো আজও তিনি চা বানিয়ে সালামের জন্য রুমে নিয়ে আসলো। আমার কুইন, তোমার হাতে চা না খেলে আমার দিনই শুরু হতে চায় না। সে তো জানি, তাই আমি রোজ সকালে চা বানিয়ে আপনার সামনে হাজির হই। বুঝলে মালিকা, একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? মাহিম আমাদের থেকে অনেক দূরে, মানে আমেরিকায় ওর ফুফির কাছে পাঠিয়ে দিব ভাবছি। তুমি যেটা ভালো মনে করো, কিন্তু আমাদের একটা মাত্র ছেলে, তাকে ছেড়ে কিভাবে থাকবো? আর মাহিম কি আমাদের ছেড়ে থাকতে পারবে? পারবে না ঠিক আছে, কিন্তু অভ্যাস করতে হবে। আর আমি চাই না আমার ছেলে এইসব খুন খারাপি মাফিয়ার জগতে আসুক। সেই জন্য আপনাকে বলছিলাম যে এইসব কাজ ছেড়ে দিন, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। তুমি তো জানো মালিকা, আমি না থাকলে সাধারণ জনগণের পাশে কে দাঁড়াবে বলো? দেশে তো অনেক মানুষ আছে, তারা দেখবে। সবাই স্বার্থপর, এই সকল কথা বাদ দাও। তুমি কি বলছো মাহিমের পাঠানো? আমি কখনো কি তোমার কোনো কাজে না বলেছি? পাগলি। তারপর দুজন আরো অনেক সময় এই বিষয়ে আলোচনা করতে লাগলো। তারপর 10 দিন পর, দেখতে দেখতে 10 দিন কেটে গেল। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। সালাম বাইরে থেকে বাড়িতে আসলো। তাকে দেখে সবাই উঠে রুমে যেতে নিলে তিনি বাধা দেন। তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা ভাই? মালিকা, আমাকে এক গ্লাস পানি দাও। আচ্ছা। তিনি পানি আনতে চলে গেল। মাহিম বাবা, কাছে আসো। বাবার ডাক শুনে মাহিম খেলা রেখে সালামের কাছে আসলো, এসে কোলে বসলো। বাবা বলো। বলছি বাবা, আমি মাহিমকে আমেরিকায় তার ফুপির কাছে পাঠিয়ে দিতে চাচ্ছি। কিন্তু ভাইজান কেন? আমি চাই না মাহিম এই সব খুন খারাপি দেখে বড় হোক। বাবা, আমি তোমাদের ছেড়ে যাব না। বাবা, তোমাকে যেতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আজ রাতে তুমি তোমার ফুফির বাসায় যাবে। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। মাহিম, আমি তোমাকে দেখতে যাব। আর বাবা তো তোমার ভালোর জন্য এসব করছে। সালাম পানি খেয়ে নিল। মাহিম তার মায়ের কাছে গেল। মাহিম এবার তার বাবার কাছে আসলো। আম্মু, আমি তোমাদের ছেড়ে যাব না। মাহিম, তুমি কি তোমার মা বাবার কথার অবাধ্য হবে? না মা। তাহলে তোমার বাবা যেটা বলছে সেটা শোনো। তোমার বাবা তোমার ভালোর জন্য বলছে। আচ্ছা ঠিক আছে। এমন সময় মালিকা পানি নিয়ে আসলো। বাবা, আমি তোমার কথা শুনবো আর ফুপির কাছে যাব। এই তো আমার ভালো বাবা, আমার লক্ষ্মী সোনা। এমন সময় নিলয় আসলো আর সালামকে বলল, চাচ্চু, মাহিমকে ফুপির বাসায় পাঠিয়ে দিও না, তাহলে আমি কার সাথে খেলবো? সেটাও তো কথা। কালাম, এক কাজ কর, নিলয়কে মাহিমের সাথে পাঠিয়ে দে। না ভাইজান, সরি তোমার মুখের উপর কথা বলার জন্য, কিন্তু ভাই আমরা নিলয়কে ছেড়ে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোর ছেলে, তুই সিদ্ধান্ত নিতে পারিস।
সন্ধ্যার সময় মাহিমকে রেডি করে এয়ারপোর্টের দিকে গেল। মাহিম যাবার সময় অনেক কান্না করলো। পুরো ফ্যামিলি কান্না করতে লাগলো। মাহিম সবাইকে বিদায় জানিয়ে কান্না করতে করতে প্লেনে উঠল। মাহিমের সাথে তার বাবার আরেক বিশ্বস্ত লোক রানা গেল। তারপর 15 বছর পর। ফুপি ফুপি কোথায় তুমি? তাড়াতাড়ি খেতে দাও, আমার ভার্সিটির সময় হয়ে যাচ্ছে। একটু ওয়েট কর বাবু, আমি এখনই আসছি। তাড়াতাড়ি ফুপি, তুমি কি ভুলে গেছো আজ আমার রেজাল্ট দিবে? এই তো আমি চলে আসছি, নে বাবা তাড়াতাড়ি খেয়ে নে। মাহিমকে বলো ইনি হলো মাহিমের ফুপি, আর তার জামাইয়ের নাম হেলাল, আর তাদের একমাত্র ছেলে সাইম। হেলালের একটা বিজনেস আছে, আর সাইম কলেজে পড়ছে। ভাইয়া, তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে? ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে। মাহিম, তোমার তো আর 1 বছর লাগবে অনার্স শেষ করতে, তাই বলছিলাম কি তুই আমার কোম্পানিতে গিয়ে এখন থেকে বস। কি কর তুমি? ও আগে পড়াশোনা শেষ করুক, তারপর দেখবে। তুমি বুঝলে না সালমা, এখন থেকে দেখলে ওর কাজ অভিজ্ঞতা হবে। আচ্ছা ঠিক আছে ফুপা। তোর পড়াশোনার ব্যাঘাত ঘটবে না তো? আরে মা, ভাইয়া যে ইন্টেলিজেন্ট, কিছু হবে না। দেখো ভাইয়া এবারও প্রথম হবে। মাহিম খাওয়া দাওয়া করে সাইমকে নিয়ে বের হলো। বাইরে গাড়ি দাঁড় করানো ছিল, সেটা নিয়ে মাহিম আর সাইম রওনা দিল। মাহিম সাইমকে রেখে গাড়ি নিয়ে নিজের ভার্সিটিতে চলে আসলো। গাড়ি পার্কিং করে হাতের আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে বকুল গাছতলায় আসছিল, যেখানে তার বন্ধুরা তার জন্য ওয়েট করছিল। মাহিম হঠাৎ একটা মেয়েকে দেখে দাঁড়িয়ে গেল। সে অন্যদিকে তাকিয়ে সোজা মাহিমের দিকে আসছে। মেয়েটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। এতদিন মাহিমের কোনো মেয়েকে পছন্দ হয়নি, বলতে গেলে মাহিম আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে সেভাবে তাকায়নি। মেয়েটি এসে সোজা মাহিমের গায়ের সাথে বেঁধে গেল। মেয়েটি কিছুর সাথে বেঁধে যাওয়াতে সামনে যেটা পেয়েছে সেটা ধরে ফেলেছে। আসলে মেয়েটি মাহিমের জামা চেপে ধরেছে। মাহিমকে নিয়ে পড়ে যেতে নিলে ব্যালেন্স ঠিক করে নেয়, কিন্তু মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর বুঝতে পারে, তাই ছেড়ে দেয়। মেয়েটি চোখ খুলে দেখে একজন ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটি তো সামনের ছেলেটিকে দেখে অবাক। সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি। পরের বার থেকে দেখে শুনে চলবে, বলা তো যায় না কিসের সাথে বেঁধে যাও। তোমার নাম কি? আমার নাম সেজুতি রহমান বৃষ্টি, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। ঠিক আছে যাও, আর হ্যাঁ কোনো সমস্যা হলে আমাকে বলবে। ওকে। মাহিম মুচকি এসে চলে গেল। আর বৃষ্টি তো অবাক, কারণ যার সাথে সকল মেয়ে কথা বলতে চাই কিন্তু সে বলে না, আর আজ সে নিজ থেকেই বলেছে। বৃষ্টি হেসে চলে গেল। মাহিম তার বন্ধুদের কাছে আসলো। বন্ধু, আসতে তো লেট করলি কেন? আর বলিস না, সে অনেক কাহিনী। এখন বল, রেজাল্ট কি দিয়েছে? হ্যাঁ, তুই এবারও প্রথম হয়েছিস। তাই নাকি? হ্যাঁ। রাজু, মারুফ, নিয়াম, নাফিস, আজ তোদের জন্য পার্টি আছে, চলে আসিস এইবারে। ওকে বন্ধু। 5 বন্ধু ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলো। তারপর বাংলাদেশ চৌধুরী বাড়ির সামনে গ্রামের সকলে এসে ভিড় করেছে। তারা সবাই সালাম সাহেবের জন্য ওয়েট করছিল। কিছু সময় পর সেখানে সালাম আসলো, সাথে কালাম আর সজীব। কি হয়েছে? আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? মালিক, আপনি আমাদের জন্য যে জমি ঠিক করে দিয়েছিলেন সেই জমি নিয়ে বলে কারখানা তৈরি করবে। কে বলেছে এই কথা? মালিক, কারা সেটা আমরা জানি না, কিন্তু তারা বলে সাইকো গ্যাংয়ের লোক। আচ্ছা, তারা কেমন পোশাক পরে আছে? মালিক, ওরা কালো পোশাক পরে আছে, ওর মুখে মাস্ক পরে আছে, হাতে ইয়া বড় বড় বন্দুক। সজীব, এইসব ঘটে গেছে আর আমার কাছে খবর আসেনি কেন? আসলে আমি বুঝতে পারিনি যে এমন হবে, আর আমার লোকদেরও এই 2 দিন খবর পাচ্ছি না। ভালো করে খোঁজ লাগা, ঠিক আছে? এবার আসলে আমাকে খবর দিও। আচ্ছা মালিক। এখন আপনারা আসতে পারেন। সালামকে সবাই সালাম দিয়ে বাড়ির সামনে থেকে চলে গেল, আর সালাম বাড়ির ভিতর চলে আসলো। সজীব, এই সাইকো গ্যাংয়ের প্রাদুর্ভাব আমাদের গ্রাম পর্যন্ত চলে এসেছে। ভাই, সেটাই তো দেখছি। আমি বুঝতে পারছি না তুই কিভাবে এই সাইকো গ্যাংকে খুঁজছিস। খোঁজ তো লাগাইছি। ভালো করে কর। মাইম আর তার 4 বন্ধু মিলে নাইট ক্লাবে আসছে। আজ রেজাল্ট দিয়েছে, তাই মাহিম পার্টি দিচ্ছে। 4 জন মিলে খুব নাচ গান করছে, আর মাহিম একটা চেয়ারে বসে আছে। তার পার্টি ভালো লাগে না, তবুও এদের সাথে থাকতে থাকতে নিজেকে মানিয়ে নিয়েছে। কিরে ভাই, আজও এখানে বসে থাকবি? আরে রাজু, তুই তো জানিস আমার এইসব ভালো লাগে না। তাহলে পার্টি দিস কেন? আমার বন্ধুদের আনন্দের জন্য। এমন আনন্দ আমাদের লাগবে না।
তুই চল, না হলে আমরা এখনই এখান থেকে চলে যাব। আরে ভাই চিল ব্রো, তোরা যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি। চারজন আবাকে ডান্স করতে লাগলো। মাহিম বসে নিজের ফোনে কিছু একটা করছিল, তখন বুঝতে পারলো তার পাশে কেউ এসে বসেছে। মাহিম ফোন থেকে মাথা তুলে দেখলো সকালে সেই মেয়েটি। কথাগুলো ইংরেজিতে হচ্ছে। আরে আপনি এখানে? আসলে আমার বন্ধুদের সাথে আসছি। কোথায় আপনার বন্ধুরা? ওই যে ওখানে নাচানাচি করছে। ও আচ্ছা, তো আপনি ওখানে না গিয়ে এখানে বসে ফোন টিপছেন যে? হুম। আসলে আমার এসব ভালো লাগে না তাই। কিন্তু আপনি এখানে কেন? আজ আমার এক বান্ধবীর জন্মদিন, তো তাই এখানে আসছি। তো আপনি এনজয় না করে এখানে কেন? আমারও আপনার মতো এসব একটুও ভালো লাগে না। বাহ, আমাদের তো খুব মিল। কি যে বলেন, আপনি কি আমেরিকান? বাংলাদেশ থেকে আসছি। আরে আমিও তো। তারপর বৃষ্টি আর মাহিম কিছু সময় গল্প করতে লাগলো। কিছু সময়ের মাঝে তারা আপনি থেকে তুমিতে আসলো। মাহিমের বন্ধুরা তো এই দৃশ্য দেখে অবাক, তারা বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। মাহিম তাও মেয়ে মানুষের সাথে কথা বলছে। এই বৃষ্টি, আই, বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। আসছি, দাঁড়া, আমার বান্ধবীরা আমাকে ডাকছে। আজ তাহলে আসছি। ওকে, সাবধানে যাবে। মাহিমের থেকে বিদায় নিয়ে বৃষ্টি তার বান্ধবীদের সাথে চলে গেল। তারপর মাহিমের বন্ধুগুলো তার কাছে আসলো। কিরে বন্ধু, এসব কি দেখছি? কি দেখেছিস? তুই তাও আবার মেয়েদের সাথে? কেন, এত অবাক হবার কি আছে? ভাই, তুই কি বুঝতে পারছিস না আমরা কেন এইসব বলছি? হ্যাঁ, ভালোই বুঝতে পারছি। এখন বাসায় চল, অনেক দেরি হয়ে গেছে। মাইম আর তার বন্ধুরা মিলে নাইট ক্লাব থেকে বেরিয়ে গেল। আমেরিকার কুখ্যাত মাফিয়া গ্যাং হানি, যত রকমের খারাপ কাজ আছে সবগুলো তাদের দ্বারা হয়, কিন্তু আজ পর্যন্ত তাদের সন্ধান কেউ পায়নি। রাতের অন্ধকারে সব বেআইনি কাজ করে। তাড়াতাড়ি মেয়েগুলোকে গাড়িতে তোল, দেরি হলে বস আমাদেরকে উপরে পাঠিয়ে দেরি করবে না। চিন্তা করবেন না বস, আমরা খুব তাড়াতাড়ি ট্রাকে মেয়েগুলোকে তুলে ফেলবো। লোকগুলো সকল মেয়েগুলোকে গাড়িতে তুলে ফেললো। বস, সব হয়ে গেছে। ঠিক আছে, যেখানে ডিল ফাইনাল হবার কথা সেখানে নিয়ে যাবি, তারপর সমুদ্রের ধারে, আর বাকিটা হয়তো বলে দিতে হবে না। ওকে বস। লোকগুলো ট্রাক নিয়ে চলে গেল। এ নিয়ে কত মেয়ের জীবন নষ্ট করেছে তা সবার অজানা। তারপর বৃষ্টি তার বান্ধবীদের সাথে একটা বাসা ভাড়া করে থাকে। রিয়া, আশা, সানিয়া চারজন একসাথে থাকে। বৃষ্টি, আমার তো ভাবতেও পাচ্ছি না, মানে ভার্সিটির ছেঁড়া ছাত্র যে কিনা কোনো মেয়ের সাথে কথা বলে না, সে তোর সাথে কথা বলো। আমিও সেটাই ভাবছি আশা। আমার কি মনে হয় জানিস, এই মাহিম আমাদের বৃষ্টিকে ভালো লেগেছে, তাই তো কথা বলেছে। তোরা যেটা ভাবছিস তেমন কিছুই না, সেও আমাদের মতো বাংলাদেশি, তাই হয়তো কথা বলছে। আমাদের আর পাগল বানাতে যাস না। সব কুত্তি ঘুমা, বেশি প্যাক প্যাক না করে। উচিত কথা বলে ফেললেন চাচা, ভ্যানের থেকে নামো। চার বান্ধবী মিলে কুস্তি করতে লাগলো। অন্ধকার রুমে বসে আছে এক ব্যক্তি, তার সামনে বসে আছে তার সব চামচাগুলো। বস, এত রাতে আমাদের এখানে ডেকেছেন কেন? তুই জানিস আমি কারণ ছাড়া কাউকে ডাকি না। সেটাও ঠিক। তোদের যে যার কাজ খুব ভালো করে কাজ করেছিস তো? হ্যাঁ বস, করছি। রমজান, সালার নগরের জমিগুলোর দখল করার কত দূর? বস, সেখানে আমাদের একটা বড় বাধা আছে। কি বাধা? সালাম চৌধুরী সে একজন প্রভাবশালী লোক, গ্রামের সব কাজ তার কথা অনুযায়ী চলে। সাধারণ একজন ব্যক্তি আমাদের কাজে বাধা দেয়, তাকে শেষ করে দে। কিভাবে শেষ করব? তার পেছনে যে বড় বড় নেতার হাত আছে। নেতাদের নিজের দলে ডেকে নে। নেতাদের দলে আনলাম, কিন্তু ডেডলি বয়েস মাফিয়া গ্যাং এর কি করব? ওরে খুঁজে বের করার ব্যবস্থা কর, তাকে শেষ কর। বস, আপনার কথা থাকবে? কাল আবার লোক পাঠাবি। আচ্ছা বস, আপনার কথাই রইল। তার আরো কিছু সময় আলোচনা করলো। আজ পর্যন্ত কেউ তাদের লিডারকে দেখেনি। তারপর বাংলাদেশ, সালাননগর গ্রাম। সাধারণ চাষি নিজেদের কাজে বিজি। হঠাৎ কয়েকদিন আগে কালো পোশাকধারী লোক, হাতে তাদের বন্দুক, তাদের দেখে সবাই এক জায়গায় জড়ো হলো। তোরা কি রাজি আছিস আমাদের কাছে জমি দিতে? তোদের জন্য সকল সুযোগ সুবিধাই পাবে। লিডারের কথা শুনে একজন চাষি এগিয়ে আসলো। আমরা মরে গেলেও এই জমি দেব না, কারণ এটা আমাদের আবাদ স্থান। ভালো কথা, সোনার মানুষ না তোরা, তোদের একটা শিক্ষা দিতেই হবে। লিডার নিজের বন্দুক বের করে একজন চাষি দিকে গুলি করতে গেলে একজন এসে তার হাতে গুলি করলো। সবাই সেদিকে তাকিয়ে দেখলো সালাম এসেছে। এটা দেখে গ্রামের সবাই খুশি হয়ে গেল। সাইকো গ্যাংয়ের এত বড় সাহস হয়ে গেছে, আমার গ্রামের লোক পাঠিয়ে জমি দখল করার চেষ্টা করছে। কে রে তুই? আমার কাছে বাধা দিচ্ছিস?
সে আমার ত্রাণকর্তা সালাম চৌধুরী। লিডার লোকটি কখনো সামনাসামনি সালামকে দেখেনি, তাই চিনতে পারেনি, কিন্তু যখন পরিচয় পেল তখন ভয় পেয়ে গেল, কারণ তার কথা বস বলেছিল। তাও সাহস নিয়ে বলল, তাহলে তুই সালাম। এই সম্মান দিয়ে কথা বল, তুই হয়তো জানিস না ভালো করে তার ব্যাপারে। সজীব বলল, সজীব শান্ত হয়, এখানে গ্রামের সবাই আছে। ভাই তোরা কার লোক আমি জানি না, কিন্তু এখান থেকে চলে যা। আমি তোদের সাথে কথা বলে জমির ব্যাপার ঠিক করব। হ্যাঁ, আমাকে ভয় পেলি? আমি জানতাম। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। গ্রামের লোকেদের বুঝিয়ে আমাদের সাথে একই জায়গায় দেখা করিস। এমন তুই তুকারি শুনে সজীব তো অনেক রেগে গেল, কিন্তু সালামের কথা শুনে নীরব আছে। লোকগুলো কথা বলে চলে গেল, আর সালাম সজীবকে ইশারা দিল কি করতে হবে। মাথা নাড়িয়ে সজীব চলে গেল। আমি থাকতে আমার ভাইয়ের কোনো চিন্তা করব না। ঠিক আছে, আমাদের বিশ্বাস আছে আপনার উপর। তারপর ভার্সিটিতে মাহিম আজ হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করলো। গেটের কাছে বৃষ্টির সাথে দেখা হয়ে গেল। আরে বৃষ্টি, কেমন আছো? আরে মাহিম, ভালো। কেমন আছেন আপনি? আবার আপনি সেদিন রাতের কথা কি ভুলে গেছেন? সরি মিস্টেক। তা কেমন আছো? ভালো। দেখেছ, বলছিলাম আমাদের আবার দেখা হয়ে যাবে। সেটা তো দেখছি। চলো হাঁটতে হাঁটতে কথা বলা যায়। আচ্ছা, সবাই আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছে কেন? তুমি যদি এখনো বুঝতে না পারো তাহলে কিছু করার নেই, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে যাবে। দুজন গল্প করতে করতে ভিতরে চলে আসলো। হঠাৎ তাদের সামনে রিনা নামের একটা মেয়ে আসলো। মাহিম, তুমি কিন্তু এটা ঠিক করনি। আমি যখন প্রেমের প্রস্তাব দিলাম তখন না করে দিলে যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না। তাহলে আজ এই মেয়েটিকে। দেখো রিনা, আমি কি করব না করব সেটা তোমাকে বলে করতে হবে না। শেষ কথাটি বৃষ্টির দিকে তাকিয়ে বলে। মাহিম পাত্তা না দিয়ে বৃষ্টিকে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আপনার প্রেম কি দেখছি? আরে না, এসব কথা বাদ দাও। তারপর গ্রামে যাওয়া লোকেদের ধরে এনেছে সালাম, বেঁধে অনেক মেরেছে। জীবনের মনে হয় এত মার কখনো খায়নি। এখন বল তোদেরকে কে পাঠিয়েছে? আমি মরে গেলেও বলবো না। সময় আছে, বলে দে, না হলে কঠিন মরতে হবে। যা ইচ্ছা কর, তবু আমি তোরে কিছু বলবো না। সজীব, ওরে একটু বোঝা, সে জানেন আমি কতটা ভয়ঙ্কর। আর তুই জানিস না আমার বস সাইকো গ্যাংস্টার কতটা ভয়ঙ্কর। এটা শুনে সালাম রেগে গেল। পিস্তল নিয়ে পরপর কয়েকটি গুলি করে মেরে দিল। ভাই, এটা কি করলে? এখন এর পেছনে কে আছে খুঁজে বের করব কিভাবে? ওর ফোন চেক করে দেখ। সজীব ফোন চেক করে দেখে একটা প্রাইভেট নাম্বার আর একটি লোকাল নাম্বার। ভাই, এই দুটো নাম্বার পেয়েছি। সজীবের থেকে সালাম ফোন নিয়ে নাম্বার দুটো দেখলো আর মুচকি হাসলো। তারপর এমপি বাড়ির সামনে এসে সালামের গাড়ি থামলো। বাড়ির আশেপাশে সব গার্ড সালাম সাহেবের গাড়ি দেখে চিনে গেল, আর ভয়ে সবাই পিছে সরে গেল, কারণ সালামকে সেটা সবাই ভালো করে জানে। সালামের গার্ড এসে দরজা খুলে দিল। তিনি বের হয়ে আসলো, নিজ চোখে চশমা পরে নিল। চলুন ভাই, এমপির সাথে দেখা করার সময় হয়ে গেছে। চল দেখি কার সাহস কেমন আছে। নিজের লোকেদের বাইরে দাঁড় করিয়ে সালাম আর সজীব ভিতর প্রবেশ করলো। এমপি কামরুল সালামকে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসলো। আসসালামু আলাইকুম ভাই, আপনি আমার বাসায়? আমাকে বললে আমি নিজে আপনার বাসায় আসতাম। আসলাম, আমি তোর সাথে নিজে দেখা করলাম। শুনলাম তোর নাকি ডানা গজিয়েছে। কি যে বলেন ভাই, এই কে আছিস? ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা কর। এমপি কামরুল তার কাজের মহিলাকে বলল। সালাম সোফায় গিয়ে বসলো। সজীব তার পাশে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছিস কেন, বস। কি যে বলেন ভাই, আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়েছে নাকি? বেশি কথা বলিস না, আমি তোর সাথে পিরিতির গল্প করতে আসিনি। সালাম ধমক দিয়ে বলল। ধমক শুনে কামরুল সুরসুর করে সামনের সোফায় বসে পড়ল। ভাই, আপনার জন্য কিছু ঠান্ডা দেব? এত কথা না বলে চুপ করে বস, আমার কথার উত্তর দে। জি ভাই, বলেন। শুনলাম তুই নাকি নতুন কারো কোনো গ্যাংয়ের হয়ে কাজ করছিস। কি যে বলেন ভাই, আমি একজন এমপি। কোনো এমপিকে গ্যাংয়ে জয়েন হতে পারে না। ভাই, যে আপনাকে খবর দিয়েছে সে হয়তো ভুল খবর দিয়েছে। ব্যাস, আমি আর অন্য কোথাও যেতে চাই না। সালাম ধমক দিয়ে বলল। ভাই, আমার মনে হয় ওর গদি থেকে নামার সময় হয়ে গেছে। হ্যাঁ সজীব, আমার সেটাই মনে হচ্ছে। তা না হলে আমার এলাকায় জমি দখল করার চেষ্টা করতো না। সালামের এমন কথা শুনে কামরুল চমকে উঠলো, যা দেখে সালাম মুচকি হাসলো। ভাই, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়েছে। তাহলে তুই স্বীকার করছিস যে তুই ভুল করেছিস? ভাই, আপনাকে আমি অনেক সম্মান করি। আর কিভাবে ভাবলেন আমি আপনার এলাকায় জমি দখল করতে যাব? কামরুল, ভুলে যাস না ভাইকে, তার পাওয়ার কতটা। তাই মিথ্যে বলে কথা ঢাকার চেষ্টা করবি না। সজীব, আর বলতে হবে না। আর রুমুল, তুই শুন,
পরের বার যদি আমরা তোর কাছে আসা লাগে তাহলে বুঝতে পারিস তোর কি হবে। এটা বলে সালাম আর সজীব কামরুলের বাসা থেকে বেরিয়ে গেল। আর কামরুল নিজের বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো। তারপর এক সপ্তাহ পর মাহিম আর বৃষ্টি বসে আছে লেকের পাড়ে, দুজন পানিতে পা ডুবিয়ে গল্প করছে। আচ্ছা মাহিম, তুমি এই দেশে কত বছর ধরে আছো? আমি 15-16 বছর ধরে আছি। তুমি এত বছর ধরে আছো? তুমি? আমি এখানেই জন্মের পর থেকেই আছি। তার মানে তুমি এখন পর্যন্ত বাংলাদেশে যাওনি? না, কিন্তু অনেক দিনের ইচ্ছে আমি বাংলাদেশে যাব। সমস্যা নেই, আমি তো আছি। তুমি আমাকে কি বলবে, যার জন্য আমাকে ডাকলে? হ্যাঁ, তোমাকে ডেকেছি। এটা বলে মাহিম বৃষ্টির হাত ধরলো। এতে বৃষ্টি বেশ অবাক হলো। মাহিম তাকে দাঁড় করালো। দেখো বৃষ্টি, তুমি আমাকে ভুল বোঝো না, আর আমাদের বন্ধুত্ব নষ্ট করো না। কি বলছো এসব? আমি তোমাকে ভুল বুঝবো কেন? মাহিম বৃষ্টির সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। ভালোবাসা কাকে বলে আমি জানি না। আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনে ভালোবাসা আসবে, আর সেই ভালোবাসা তুমি নিয়ে আসলে। কিভাবে ভালোবাসার কথা জানাতে হয় আমি জানি না, কিন্তু এই মাহিম তোমাকে এই কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছে। হবে কি আমার মনের রানী? দিবে কি তোমার দায়িত্ব নেওয়ার সুযোগ? মাহিমের এমন কথা শুনে বৃষ্টির মুখে হাত দিল। সে তো অবাক হয়ে গেছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না দেখে মাহিম মন খারাপ করে মাথা নিচু করে নিল। বৃষ্টি মাহিমের হাত থেকে ফুল নিল। এতে মাহিম মাথা উঁচু করে তাকালো। বৃষ্টির মুখে মুচকি হাসি। এই কথাগুলো বলতে এত সময় নিলে? পাগল! আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব। কিন্তু ভয়ে ছিলাম যে তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না, আর আমার সাথে কথা বলো। তাই ভাবছিলাম তোমাকে এই কথা জানালে আমার সাথে কথা না বলো, তাই। আমার উত্তর? ও হ্যাঁ, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। মাহিম উঠে দাঁড়ালো, তারপর বৃষ্টিকে জড়িয়ে ধরলো। কখনো আমাকে ছেড়ে যেও না পাগলি। কথা দিলাম, কখনো ছেড়ে যাব না। তারপর দুজন বসে গল্প করতে লাগলো। আড়াল থেকে এসব কিছু একজন ব্যক্তি সব নজর রাখছিল। সব দেখা হয়ে গেলে গাছের আড়াল থেকে চলে গেল। তারপর বস, আমি আর আপনার হয়ে কাজ করতে পারবো না। কি বলছিস? ভেবে বলছিস তো? তুই জানিস আমার দলে যে একবার ঢোকে সে মৃত্যু ছাড়া বের হতে পারে না। বস, আমি বের হচ্ছি না। তাহলে? বস, আমি সিক্রেট ভাবে কাজ করব। সেটা ঠিক আছে, এখন বল সেও জমিগুলোর দখলের কাজ কত দূর? বস, সেই জন্য আমি সিক্রেটলি কাজ করতে চাই। আমি যে লোকগুলোকে সে কাজ করতে পাঠিয়েছিলাম, কিন্তু সে গায়েব হয়ে যায়। আর পরের দিন সালাম এসে আমাকে থ্রেট দিয়ে গেছে। এখন বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সাইকো গ্যাং কখনো পিছিয়ে যেতে শেখেনি। কোনো না কোনো উপায় খুঁজে বের করব সালামকে আমার রাস্তা থেকে সরানোর জন্য। এটা বলে সাইকো গ্যাংয়ের লিডার হাসলো। তার সামনে বসে আছে এমপি কামরুল। অন্ধকারের জন্য লিডারের মুখ চোখ দেখছে না। কিছু সময় তারা আলোচনা করলো। তারপর আন্ডারওয়ার্ল্ডের সব মাফিয়া নিজেদের সিক্রেট রুমে বসে আছে। এখানে সব ভালো মাফিয়ারা আছে। কিছু সময় পর সেখানে মাফিয়া কিং এসকে আসলো। তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান দিল। এসকে নিজের আসনে বসার পর সবাই নিজের জায়গায় বসে পড়ল। আপনারা সবাই এখানে আসছেন? বস, আমরা যারা আপনার কাজ করি তারা আসছে, অন্যরা কেউ আসেনি। আমি জানতাম তারা কখনো আসবে না। সে যাই হোক, আপনাদের যে জন্য টাকা। বলুন বস। দেশে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে। আমাদের সরকার এলাকা রুখে দাঁড়াতে পারবে না, তাই আমাদের সব দিক থেকে সতর্ক থাকতে হবে। ঠিক আছে বস। আর হ্যাঁ, কোনো বেআইনি কাজ দেখলে নিজেদের প্রতিরোধ না করতে পারলে আমাকে বলবেন। ওকে বস। সাইকো গ্যাং আর হ্যানি গ্যাং কি করা যায়? তাদের অপরাধ তো দিন দিন বেড়েই চলেছে। হ্যানি গ্যাং তো আমেরিকার, কিন্তু সাইকো গ্যাং বাংলাদেশে। দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের বস যে কে আমরা বুঝতে পারছি না। চিন্তা করার কারণ নেই। সে যত বড় মাফিয়া হোক না কেন, এক সময় না এক সময় ঠিক সবার সামনে আসবে, আর সেদিন আসতে বেশি দেরি হবে না। তারা আরো কিছু সময় আলোচনা করতে লাগলো। তারপর ভালোবাসা কার জীবনে কখন আসে সেটা বলা মুশকিল। মাহিম আর বৃষ্টির জীবনে হঠাৎ ভালোবাসা চলে আসছে। মাহিম আর বৃষ্টি লেকের পাড়ে থেকে উঠে নিজেদের গাড়ির কাছে আসলো। জান, চলো আজ বাইরে খাবার খাবো। ঠিক আছে। মাহিম আর বৃষ্টি গাড়িতে করে একটা রেস্টুরেন্টে চলে আসলো। তারপর দুজন খাওয়া দাওয়া সেরে নিল। মাহিম গাড়ি করে বৃষ্টিকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। আজ তাহলে যাই, আবার কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে,
সাবধানে যাবে আর বাসায় গিয়ে ফোন দিবে, মনে থাকবে তো? একদম মনে থাকবে। মাহিম গাড়ি চালিয়ে নিজের বাসার দিকে চলে আসলো আর বৃষ্টি নিজের রুমে চলে আসলো। আসার সাথে সাথে তার বান্ধবীরা তাকে ঠেসে ধরলো আর কি করলো সেটা একের পর এক জিজ্ঞেস করতে লাগলো। তারপর আমেরিকার রোড আইল্যান্ড শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান 15 বছর ধরে টপে আছে, তাকে দমানোর জন্য এখনো পর্যন্ত কেউ আসেনি। আর যে তার আগে আসার চেষ্টা করছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, এর কারণও অজানা। এমন সময় তার এক বিশ্বস্ত লোক আসলো। রোহান বসে অফিসের ফাইল দেখতেছিল। বস, একটা খবর আছে। ও তুই কি খবর আনছিস? বৃষ্টির কোনো খবর আনছিস? তো ঝটফট বলে ফেল, কি খবর এনেছিস? বস, মিষ্টি ম্যাম এক ছেলের সাথে ঘুরছে। এই কথা শুনে রোহান ফাইল থেকে মাথা তুলে লোকটির দিকে তাকালো। কবে থেকে? এই তো আজ কয়েকদিন হলো। আর তুই আমাকে আজ বলছিস? তোরে কি এই জন্য আমি রাখছি যে আমার মেয়ের পিছনে লাগবে, তাকে মেরে দিতে বলেছি? আমি তো এতদিন কিছু বলিনি, কারণ আরও একটি খবর আছে। কি সেটা? আমার মনে হচ্ছে আপনার মেয়ে ওই ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে। কি? আর তুই এই কথা জানানোর জন্য এখনো কিছু বলিস না? রোহান খুব রেগে গেল। আসলে বস, এবার সবার থেকে অন্যরকম লাগলো আমার। এসব আমি বুঝি না। তুই এই ছেলের সব খোঁজ নে, আর যত তাড়াতাড়ি পারিস এই ছেলের লাশ আমি দেখতে চাই। ঠিক আছে বস। রোহান খুব রেগে বলল। রোহান রাগ করলো, লোকটি ভয় পেয়ে চলে গেল আর রোহান কিছু বলতে লাগলো। তারপর মাফিয়া জগতে প্রবেশ করা সহজ, কিন্তু এই জগৎ থেকে বের হওয়া খুব কঠিন। এই জগতে ভালো খারাপ দুটো আছে, খারাপদের বেশি দেখা যায়, আবার অনেক ভালো আছে। খারাপ মাফিয়ার জন্য সাধারণ মানুষ এখন মাফিয়া বলতে আতঙ্কে থাকে। ভালো মাফিয়াদের কোনো নামই নেই, কারণ খারাপের জন্য তারাও সমাজ দেশের কাছে খারাপ হয়ে আছে। এসকে যে বর্তমানের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, তার সামনে তার আসন নেওয়ার জন্য অনেক মাফিয়া পড়ে আছে, কিন্তু কারোর সাহস নেই এই কাজ করার। তবে কিছু কিছু মাফিয়া গোপনে তার পিছে লেগে আছে। সাধারণ জনগণের অনেক সাহায্য করে এই এসকে, কিন্তু আজ তাকে কেউ দেখেনি। মাহিম, তোমার আসতে আর কত সময় লাগবে? এই তো জান, প্রায় চলে আসছি, আর একটু ওয়েট করো। অনেক সময় হয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। বৃষ্টি ফোন কেটে মাহিমের জন্য ওয়েট করতে লাগলো। এমন সময় রিনা তার সামনে আসলো। ওহো, নায়িকা দেখছি নায়কের জন্য ওয়েট করছে। রিনার কথা শুনে তার দিকে তাকালো, কিন্তু বৃষ্টি কোনো কথা বললো না। কি হলো, কথা বললি না কেন? তুই জানিস না সিনিয়রদের সাথে ভালো করে কথা বলতে হয়? আপনি যে সিনিয়র আমি বুঝতে পারিনি। এখন তো জানতে পারলি, সম্মান দিয়ে কথা বল। সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়, আপনি হয়তো জানেন না। তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? সরি। রিনা আর কিছু বলতে যাবে, তার আগেই মাহিম সেখানে চলে আসলো আর রিনার কথার জবাব দিল। রিনা, তুই এখানে কেন? আর বৃষ্টির সাথে কি কথা তোর? ওর সাথে আমার অনেক কথা, কারণ ও আমার বাড়া ভাতে ছাই দিয়েছে। তুই এখানে থেকে যা। মাহিম, আমি তোকে তোর কথা শুনতে ইচ্ছে করছে না, এখান থেকে যা তো। কাজটা একদম ভালো করলি না, এর বদলা আমি নিব। আমাকে ইনসাল্ট করা? তুই যা ইচ্ছে করিস, এখন যা। আমার বাবাকে তো তুই চিনিস না। মাহিম এবার খুব বিরক্ত হলো, বৃষ্টির হাত ধরে অন্য সাইডে চলে গেল আর রিনা রাগ দেখে বিড়বিড় করতে করতে চলে গেল। মাহিম, এত দেরি হলো কেন? আর বলো না, যে আমি আটকা পড়েছিলাম। ও আচ্ছা, তোমার বন্ধুদের তো দেখছে না? ওরা ক্লাসে চলে গেছে, না হলে আমাকে তো এত সময়। আচ্ছা যাই হোক, আজ ক্লাস করবে নাকি ঘুরে বেড়াবে? চলো মাহিম, আজ আমরা গ্র্যানি পার্ক থেকে ঘুরে আসি। ওকে যান। মাহিম আর বৃষ্টি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়েছিল, বিশেষ করে সুন্দরী মেয়েরা। মাহিম আর বৃষ্টি গ্রিন পার্কে চলে আসলো। কিছু সময় এখানে সেখানে ঘোরাঘুরি করলো। মাহিম বেশ কয়েকবার খেয়াল করলো তাদের উপর কেউ নজর রাখছে, কিন্তু আশেপাশে তেমন কাউকে দেখতে পারলো না। বৃষ্টি এটা খেয়াল করে মাহিমকে বলল, মাহিম, আমি বেশ কিছু সময় ধরে খেয়াল করছি, তুমি এদিক সেদিক তাকাচ্ছ, কিছু কি হয়েছে? আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে, বিশেষ করে আমাকে ভার্সিটিতে যখন থেকে আসছি রাস্তা থেকে মনে হচ্ছে আমাকে ফলো করছে, কিন্তু কাউকে দেখছি না। মাহিমের মুখে এমন কথা শুনে বৃষ্টির মুখে ভয় দেখা গেল, কিন্তু কেন সেটা বোঝা গেল না। আরে পাগলি, চিন্তা করো না, মনের ভুল হতে পারে। চলো, অনেক সময় ঘোরা হলো। কেবল তো আসলাম, আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে।
মাইম আর বৃষ্টি সেখান থেকে চলে আসলো। বৃষ্টিকে বাসার সামনে রেখে চলে গেল। ফলো করার কথা শুনে বৃষ্টি এত চিন্তা করলো কেন? আর কি এমন হলো যে ঘোড়া বাদ দিয়ে চলে গেল? মাইম এসব চিন্তা করতে করতে চলে আসলো বাসায়। তারপর বাংলাদেশ সালাননগর ড্রয়িং রুমে বসে পরিবারের সবাই গল্প করছিল। তখনই বাড়ির ভিতরে পুলিশের পোশাক পরে একজন সামনে আসলো। তাকে দেখে সবাই অবাক, কারণ 1 বছর পর তাদের সামনে নিলয় এসে হাজির হয়েছে। নিলয়, তুই তাও এই পোশাকে? তুই তো কয়েকদিন পর আসবি বলেছিলি, তাহলে আজ আসলি আবার পুলিশের পোশাক পরে, ব্যাপার কি? আসলে মা, সারপ্রাইজ দিতে চাইছিলাম সবাইকে, তাই না বলে চলে আসছি। নিলয়, তুই এই পোশাকে কেন সেটা তো বললি না। আসলে বড় চাচ্ছ, আমি পুলিশ এসিপিতে জয়েন করেছি। আমাদের না জানিয়ে? আসলে অনেকদিন আগে চাকরিটা পেয়েছি, শুধু পোস্টিং হওয়ার বাকি ছিল। আর সারপ্রাইজ দেব, তাই কাউকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হয় করেছো, কিন্তু আমি বলবো এই পোশাকটার দায়িত্ব ভালো করে পালন করবে আশা করছি। ঠিক আছে চাচ্ছু, তোমরা কোথায় থাকবে? কে বসে আছো কেন? ছেলেটা কতদিন পর বাসা আসলো, তার জন্য ভালো মন্দ কিছু রান্না করো। আচ্ছা নিলয়, তুই ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে মা। নিলয় নিজের রুমে চলে গেল। তা কালাম, তোর ছেলে এসব কবে কবে করলো? ভাইজান, আমিও তোমার মতো আজ জানতে পারলাম। আর তুমি কি খুশি হওনি? তুমি বললে আমি ওরে এই পুলিশের কাছ থেকে ফিরিয়ে আনবো। তার আর দরকার হবে না, নিলয় করতে চাচ্ছে করুক। ঠিক আছে ভাইজান। শহরে আমাদের বিজনেস কেমন দেখে আসলি? ভাইয়া আগের থেকে অনেক ভালো। তাছাড়া তোমার সাথে টক্কর নেবে এমন কেউ এখনো শহরে আসেনি। আসবে খুব তাড়াতাড়ি। কি বলেন ভাইজান? সে কে হবে জানো? কে? মাহিম। ও আচ্ছা, আপনি জানলেন কিভাবে? হেলাল বলল মাহিম কয়েকদিন অফিসে গেছে, তার জন্য তার মধ্যে ওর অফিসের অনেক পরিবর্তন করে ফেলেছে। হেলাল বলল 1 বছরের মাঝ আমেরিকার 1 নম্বরে চলে আসবে, যদি এমন চলতে থাকে। বস, সেই ছেলে সম্পর্কে সব খোঁজ নিয়েছি। তাই? কে সে? ছেলের নাম মাহিম, আর থাকে হেলালের বাসায়। আরও অনেক খোঁজ নিয়েছি, তার ফ্যামিলি সম্পর্কে জানতে পারিনি। মানে কার ছেলে। তার মানে আমার বিজনেস শত্রুর বাসায় থাকে, তার মানে তার কোনো আত্মীয় হয়। এত কিছু জানতে হবে না, শুধু এটাই জানতে চাই ওরে কবে আমার সামনে লাশ করে আনবি। বস, কাজটি কালকের মাঝে করে ফেলবো। ঠিক আছে, আমার মেয়ে যেন বুঝতে না পারে। সেটা আমার মনে থাকবে বস। মনে থাকলে ভালো, না হলে তুই কি আর বেঁচে থাকবি? লোকটি রোহানের সাথে কথা বলে চলে গেল। আর রোহান তারপর সাইকো গ্যাং তার নিত্যদিনের কাজ, মানে ড্রাগস আর নারী পাচার করছে। শহরের বাইরে ড্রাগ নিয়ে যেতেছিল সাইকো গ্যাংয়ের কিছু লোক। শহর থেকে বাইরে গিয়ে বন্দর থেকে পাশের দেশ মিয়ানমারে এগুলো পাচার করবে। 2টো গাড়ি নিয়ে যখন চলছিল, হঠাৎ রাস্তায় একটা গাছ পড়ল। সাথে সাথে 2টো গাড়ি থেমে গেল। এখানে লিডার টাইপের যে ছিল, সে বেশ চিন্তা করতে লাগলো। এইবারে গিয়ে গাছটা সরিয়ে আয়। ঠিক আছে বস। লিডারের কথা শুনে সবাই বাইরে আসলো আর গাছটি সরানোর জন্য এগিয়ে গেল। যখন তারা গাছটি ধরে সরাতে যাবে, এমন সময় তাদের সামনে ডাক পোশাকের লোক তাদের ঘিরে ধরল। অন্ধকারের জন্য তাদের তেমন বোঝা না গেলেও গাড়ির লাইটে তাদের ভালো করে বোঝা যাচ্ছে। লিডার গাড়িটির ভিতর থেকে এটা দেখে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলল। তাড়াতাড়ি গাড়ি ঘোরা, এইগুলো এসকের লোক, আমার মনে হয় এসকে আশেপাশে আছে। ঠিক আছে বস। যখন গাড়ি ঘোরাতে যাবে, এমন সময় গাড়ির চাকায় গুলি এসে লাগলো। যা হবার হয়ে গেছে। এসকে রাস্তার উপর এসে দাঁড়ালো। সজীব, গিয়ে ওরে ধরে নিয়ে আয়। ঠিক আছে ভাই। সজীব গিয়ে লিডারের কলার ধরে গাড়ি থেকে নিচে নামিয়ে আনলো। ছেড়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। খারাপ না ভালো হবে সেটা আমার ভাইয়ের কাছে গেলে বুঝতে পারবি। সজীব লিডারকে ধরে এসকের সামনে আনলো। ভাই, ধরে আনছি। কে তুই? আমাদের দেশ থেকে নারী আর ড্রাগস পাচার করছিস? হ্যাঁ। তোর সাহস তো কম না, ভাইয়ের মুখের উপর কথা বলিস। সজীব চুপ কর তো, তোরে দেখে মনে হচ্ছে না তুই সাইকো গ্যাং এর বস। গায়ে এসব লোকেদের উপর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। এসকের কথা শুনে তার লোক সাইকো গ্যাং এর সব লোকেদের মেরে দিল। যা উপরে গিয়ে তোর বসের জন্য গোলামি করিস, আর চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর বসকে পাঠিয়ে দিবি। আমার বসকে তুই কখনো খুঁজে পাবি না, তাই সেই চিন্তা করিস না। এসকে নিজের বন্দুক বের করে লোকটিকে মেরে ফেলো। সজীব, ড্রাগসের গাড়িতে আগুন লাগিয়ে দে, আর মেয়েগুলোকে নিজেদের ঠিকানায় পাঠিয়ে দে। ঠিক আছে ভাই। এসকে নিজের গাড়ি নিয়ে চলে গেল, আর সজীব নিজের কাজ করতে লাগলো। তারপর সকালে নাস্তা খেতে বসেছে সালাম ও তার পরিবার। পুলিশের পোশাক পরে উপর থেকে নিলয় নেমে আসলো। তারপর সবার সাথে টেবিলে বসে খেতে লাগলো। নিলয়, তোর পোস্টিং কোথায় হয়েছে?
বাবা, আমার পোস্টিং আমার কুষ্টিয়া জেলাতে হয়েছে। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। মা। নিলয়, তুমি আমাদের এলাকায় এসিপি হয়েছো, এতে আমি খুব খুশি। আশা করছি আমাদের নিজের এলাকার কোনো বেআইনি কাজ হবে না, আর না কোনো খারাপ কাজ হবে। বিশেষ করে তুমি কোনো অপরাধী বা বেআইনি কাজের লোকেদের সাথে হাত মিলাবে না। ঠিক আছে বড় চাচ্চু, তোমার কথা মনে থাকবে। মনে থাকলেই ভালো। ওগো, নিলয় তো ফিরে আসলো। আমাদের ছেলে মাহিম কবে ফিরে আসবে বাড়িতে? দীর্ঘ 15 বছর হয়ে গেল সে বাসায় নেই। মালিকা, তুমি মাহিমকে নিয়ে চিন্তা করবে না, সে সব ঠিক সময়ে ফিরে আসবে। এই কথা বলতে বলতে তুমি তো 15 বছর কাটিয়ে দিলে। আমারও তো ইচ্ছে করে নিজের ছেলেকে সামনে থেকে দেখতে। খুব তাড়াতাড়ি তুমি তোমার ছেলেকে সামনে দেখতে পারবে। খাবার সময় আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। সালাম সাহেবের কথা বাড়ির সকলেই মান্য করতে বাধ্য, তাই খাওয়ার সময় কেউ কথা বলল না। নীরবে খেয়ে যে যার কাজে চলে গেল। তারপর আমেরিকা। রিয়া, আমি কি করব কিছুতেই বুঝতে পারছি না। কেন বৃষ্টি, আবার কি হয়েছে? কি হয়নি সেটা বল। মাহিমের পেছনে কেউ ফলো করছে, আমার মনে হচ্ছে তারা সেই লোক। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাদের তো কয়েকদিন দেখা যায়নি। আমার মনে হয় তারা অন্য কোনো ছদ্মবেশে থাকে, তাই বুঝতে পারি না। কিন্তু যখনই আমার সাথে কোনো ছেলে থাকে তখনই তাদের দেখা যায়, আর কিছুদিন পর সেই ছেলে গায়েবও হয়ে যায়। এটা নিয়ে তোর বাবাকে বলবি না? বাবাকে বললে পরে আবার সমস্যা হবে, কারণ দেখা যাচ্ছে বাবা আমাকে আরও বেশি সিকিউরিটি নিয়ে রাখবে। তাই এমন আছি, ভালো আছি। তাহলে মাইমকে নিয়ে চিন্তা করছিস কেন? তাকে যে আমি খুব ভালোবাসি। আর আমি মাহিমকে নিয়ে চিন্তা না করে কি অন্য ছেলেকে নিয়ে চিন্তা করব? গাধি। যত যাই হোক বৃষ্টি, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তুই আপাতত মাহিমের সাথে চটিয়ে প্রেম কর। এটা তোর বলতে হবে না। বৃষ্টি, মাহিমের কি কোনো বন্ধু সিঙ্গেল আছে? যদি থেকে থাকে তাহলে আমার সাথে প্রেম করিয়ে দে। প্রেম করা নিয়ে বেশি বকবক করবি না। তাছাড়া এখনো পর্যন্ত মাহিমের কোনো বন্ধুর সাথে আমার পরিচয় হয়নি। নিজে করলে দোষ নাই, আর আমরা করতে চাইলেই দোষ। হুম। 3 বান্ধবী নিজেদের মাঝে গল্প করতে লাগলো, আর মায়া নামের মেয়েটি টেবিলে বসে পড়তেছিল। তাদের 4 বান্ধবীর মাঝে মায়া একটু আলাদা। তারপর বৃষ্টি আর আমি ভার্সিটিতে যেতে পারবো না। কিন্তু কেন মাহিম? আসলে আমি আমার জামাইবাবুর অফিসে এসেছি। তার মতে আমি যেন তার অফিসটি ভালোভাবে বুঝেনি, সেই জন্য আজ আসতে পারবো না, হয়তোবা কালকেও। জান, তুমি কিছু মনে করো না? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার সাথে ঘন্টায় ঘন্টায় কথা না বলো তাহলে আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব। ঠিক আছে জান, আমার খুব মনে থাকবে। আর যদি দেখা করতে পারি তাহলে তোমাকে নিশ্চয় জানাবো। আর আশেপাশে কেউ না থাকলে আমাকে কিন্তু ভিডিও কল দিবে, কারণ আমি তোমাকে না দেখে থাকতে পারছি না। ওকে জান, ঠিক আছে। মাইমার বৃষ্টি আরও কিছু সময় কথা বলে ফোন কেটে দিল। আসল হেলাল সাহেবের সাথে তার অফিসে এসেছে সম্পূর্ণভাবে নিজের দায়িত্ব নেওয়ার জন্য। তারপর 2 দিন পর রোহান নিজের ফোন হাতে নিয়ে কোনো এক ব্যক্তিকে কল করলো। সাথে সাথে রোহান চিৎকার দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোরে টাকা দেওয়া হয় কি বসে থাকার জন্য? ছেলেটাকে এখনো মেরে আমার সামনে নিয়ে আসিসনি কেন? আজ গত 2 দিন ছেলেটিকে আজ বৃষ্টির আশেপাশে দেখিনি, তাই তাকে কিছু বলতে পারিনি বস। এইসব কথা আমি শুনতে চাই না। এই ছেলের লাশ আমার সামনে দেখতে চাই, কারণ সে আমার মেয়ের সাথে মিশেছে। ছেলেটিকে সামনে পেলে মানে একলা পেলে তাকে খতম করে দিব। আপনি চিন্তা করবেন না বস। এমনভাবে মারবি যেন সবাই দেখলে আটকে ওঠে। আর কাজটা আমি কালকের ভিতরে দেখতে চাই, না হলে তোদের মেরে অন্য লোক ঠিক করব। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বস, খুব মনে থাকবে। লোকটি ভয়ে ভয়ে রোহানের সাথে কথা বলে ফোনটি কেটে দিল। মনে হলো লোকটি হাঁপ ছেড়ে বাঁচল। রোহান ফোন রেখে পায়চারি করতে লাগলো, আর কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো। তারপর গগন ফাটানো হাসি দিয়ে উঠল। আজ 2 থেকে 3 দিন বাদে মাহিম লেকের পাড়ে বৃষ্টির সঙ্গে দেখা করতে এসেছে। মাহিমের উপরে বৃষ্টি কিছুটা অভিমান করে আছে, কারণ মাহিম এই কয়দিন একেবারের জন্য দেখা করার কথা বলেনি। কিন্তু বৃষ্টি বুঝতে চাচ্ছে না যে মাহিম কতটা বিজি ছিল। মাহিম বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বৃষ্টি না বুঝে অন্যদিক মুখ ঘুরিয়ে আছে। জান, রাগ করো না, তুমি বোঝার চেষ্টা করো, আমি কাজে খুব বিজি ছিলাম। আমার আগে তোর কাজ হলো? যা, তোর সাথে কোনো কথাই নেই। পাগলি, তুমি তো আগে, কিন্তু বিজনেসটা তো সামলাতে হবে।
হ্যাঁ, তুমি বিজনেস সামলাও, আমাকে আর সামলাতে হবে না, আমাকে অন্যজন নিয়ে চলে যাক। আরে পাগলি, কি বলছো এসব? এসব কথা বাদ দাও, কি খাবে তাই বলো। কিচ্ছু খাবো না। এভাবে রাগ করে থাকলে চলবে? কই রাগ করে আছি? তাহলে আমার সাথে এমন করছো কেন? কেমন করছি আমি? মাহিম বৃষ্টিকে অনেকভাবে বোঝাতে চাইছিল, কিন্তু সে বুঝতে চাচ্ছে না। হঠাৎ বৃষ্টি চিৎকার করে উঠল। বৃষ্টির চিৎকার শোনার সাথে সাথেই কয়েকজনের চিৎকার শোনা গেল। মাহিম পিছে তাকিয়ে দেখলো যে একজন তাকে মারতে এসেছিল, কিন্তু কালো কোট পরা ব্যক্তি সেটা আটকে দিয়েছে। মাহিম সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। মাহিমের সাথে বৃষ্টিও উঠে দাঁড়ালো। কালো কোট পরা লোকটি মাহিমকে মারতে আসা লোকটিকে মেরে মাটিতে ফেলে দিল। হঠাৎ পাশের টেবিল থেকে একজন ব্যক্তির শরীর থেকে ছুরি বের করে মাহিমকে মারতে আসলো। আরেকজন কালো কোট পরা ব্যক্তি এসে তাকে আটকে দিল এবং ঘাড় মটকিয়ে মেরে ফেললো। পরপর দুইজন আসলো, কিন্তু কালো কোট পরা ব্যক্তিরা তাদেরকে মাহিমের কাছে ঘেঁষতে দিল না। মাহিম তো এসব থেকে অবাক, কিন্তু বৃষ্টি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছে। কারা আপনারা? হাড়েরা কারা যে আমাকে মারতে আসছে? মাহিমের কথার কোনো উত্তর দিল না কালো কোট পরা ব্যক্তিরা। এতে মাহিম বেশ অবাক হলো। এখানে থাকা ব্যক্তিরা যার পাশ থেকে তামাশা দেখছে। কি হলো, উত্তর দিচ্ছে না কেন? আমি যখনই কোনো না কোনো বিপদে পড়েছি আপনাদের দেখতে পাই। কে আপনারা? চিৎকার দিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তারা মনে হচ্ছে বোবা, কোনো কথা নেই তাদের মুখে। মাহিম এবার রেগে গিয়ে পাশের টেবিলে লাথি মারলো, সাথে সাথে টেবিল নিচে পড়ে গেল। এমন সময় মাহিমের ফোনে একটা কল আসলো। মাহিম ফোন বের করে দেখলো তার রানা আঙ্কেল ফোন দিয়েছে, তাই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ আঙ্কেল, বলেন। মাহিম, তুমি অযথা রেগে যাচ্ছ কেন? আমি রেগে যাচ্ছি, আপনাকে কে জানালো? তোমার সামনে যে লোকগুলো আছে তারা সবাই আমার লোক। কিন্তু এরা কেন আমাকে ফলো করে? কারণ সেটা তোমার বাবা অর্ডার, তোমার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য তোমার আশেপাশে এত সিকিউরিটি গার্ড ছদ্মবেশে থাকে। আমাকে না জানিয়ে আঙ্কেল এটা অনেক বড় ভুল করেছেন। মাহিম, এই বিষয়ে তুমি বুঝবে না, তোমার সাথে আমি পরে দেখা করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন এদের যেতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। মাহিম ফোন কেটে বৃষ্টির দিকে তাকালো। তখনই খেয়াল করলো বৃষ্টির পিছন থেকে কয়েকজন ছুরি হাতে করে এগিয়ে আসলো। বৃষ্টিকে পাশে সরিয়ে দিয়ে তারা মাহিমের সামনে দাঁড়ালো। আর কালো কোট পরা ব্যক্তিরা মাহিমের পিছনে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে যে কোনো গ্যাংস্টারের পিছনে তার সিকিউরিটি বা নাইট গার্ড দাঁড়িয়ে আছে। তা এত বড় সাহস যে তুই আমার লোককে মেরেছিস? কে তুই যে আমাকে মারতে এসেছিস? আমি কে তোর জানতে হবে না, কিন্তু এটা শুনে রাখ, তুই বৃষ্টি ম্যামের সাথে আর মিশবি না। বৃষ্টি আমার জান, আমার ভালোবাসা। আমি মিশবো না মিশবো তোকে বলে মিশবো? তাহলে তোকে যে মরতে হবে। এই তোরা 5টা লোক গিয়ে একে মার। বস, আপনি পাশে গিয়ে আরামে ঠান্ডা কিছু খান, আমি এদের দেখে নিচ্ছি। কালো কোট পরা ব্যক্তিরা মাহিমকে সেটা বলো, কিন্তু মাহিম হলো না। তাদের বলো, আমি আপনাদের চিনি না, তাই আপনার কথা শুনতে বাধ্য নই। বস, আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলে আমাদের লাশ বানিয়ে দেবে। কে করবে এসব? সেটা আপনাকে বলতে পারবো না, সময় হলে আপনি সব জেনে যাবেন। ওদের এত বক বক শোনার আমার টাইম নাই। এই যা, এই শালাকে মেরে ফেল, ওর অত বড় সাহস বৃষ্টি ম্যামের সাথে প্রেম করছে। কে তোমরা? আর মাহিমকে কেন মারতে চাইছো? প্রত্যেকবার কোনো না কোনো ছেলেকে তোমরা মেরে ফেলো যারাই আমার সাথে মিশতে চায়। ম্যাম, প্রতিবার আপনি ভুলে যান যে আমরা আপনার বাবার লোক, আর আমরা কেন আপনার সাথে মেশা ছেলেকে মেরে ফেলি আপনি ভালো করেই জানেন। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, এখন আপনি এখান থেকে চলে যান প্লিজ। সেটা পারবো না ম্যাম, এই ছেলেকে মরতেই হবে। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন, যা কি মার। নিজের লিডারের কথা শুনে তারা সবাই মাহিমকে মারতে আসলো, কিন্তু তাদের জানা নেই যে মাহিমের পিছনে যারা দাঁড়িয়ে আছে সব এক একটা হায়না। 105 জন ব্যক্তি, এদের এক একজনের কাছে কিছুই না। সবাই ছুরি হাতে যখন মাহিমকে মারতে আসবে, পিছন থেকে 4 জন বেরিয়ে আসলো। মাহিমকে 2 জন গার্ড করলো, আর 2 জন লড়ার জন্য সামনে এগিয়ে গেল। মাহিমকে যারা মারতে এসেছে তারা মাহিমের অপরিচিত গার্ডদের কাছে দুধ ভাত খুব সহজে অনায়াসে সবকটা লোককে মেরে মাটিতে শুয়ে দিল। লোকজন তো মনে হচ্ছে বিনা টিকিটে সিনেমার কোনো অ্যাকশন মুভি দেখছে। বৃষ্টি এসে মাহিমের পাশে দাঁড়ালো। ম্যাম, আপনি চলে আসুন, না হলে আমরা জোর করতে বাধ্য হব। বাবাকে গিয়ে বলে দিও আমি যাব না, আমি মাহিমকে খুব ভালোবাসি, তার সাথেই থাকবো। ম্যাম, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আপনার মাহিমের অবস্থা খারাপ হয়ে যাবে। কখন খালাস করে দিব আপনারা কেউ টের পাবেন না। ওই আমার বসকে মারতে হলে তোর 10 বার জন্ম নেওয়া লাগে, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে কেটে পড়,
না হলে তোদের ওই লোকের মতন তোদের অবস্থা শেষ করে দেব। মাহিমের একগাট বলল। লিডার লোকটি কিছু একটা চিন্তা করে সেই জায়গা ত্যাগ করলো, কিন্তু যাওয়ার আগে বলল, এখানে শেষ না বৃষ্টি ম্যাম, আপনার ভালোবাসার মানুষের সাবধান থাকতে বলবেন, নাহলে কখন কথা থেকে এসে পেটে ছুরি মেরে চলে যাবে বুঝতে পারবেন না, কিংবা কখন লাথি মার খেয়ে রাস্তায় পড়ে থাকবে, আর না হয় কোনো এক বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপার গুলি এসে তার মাথা ভেদ করে চলে যাবে, বুঝতেই পারবেন না। এমন থ্রেট দিয়ে লোকটি চলে গেল। আপনারা কিন্তু বললেন না কাদের লোক। সেটা আপনি সময় হলে জানতে পারবেন। এটা বলে মাহিমকে গ্রাট করে চারজন চলে গেল। মাহিম, এরা কারা আর তোমাকে বাঁচাতে আসলো যে? এটা আমি নিজেও জানি না, কিন্তু একটা কথা বলল, এই লোকগুলো আমাকে কেন মারতে এসেছিল। সে অনেক কথা, তোমাকে আমি পরে বলবো। না, আমি এখনই শুনতে চাই। তোমার সাথে কেউ ঘুরলে সে সব ছেলেকে কেন এমন লোক এসে মেরে যায়? তাহলে শোনো। এরপর মাহিম আর বৃষ্টি লেকের পাড়ে বসতে এসেছিল, কিন্তু এখানে সে বেশ একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনার অবগত আছেন। বৃষ্টি, বল এবার। আসলে আমার বাবা একজন বিজনেসম্যান এই রেড আইল্যান্ডের, আর তিনি চান না যে আমার সাথে কোনো ছেলে মিশুক, আর যদি কখনো কেউ মেশে কিংবা আমার সাথে এসে কথাও বলে তাহলে তাকে পরের দিন আর খুঁজে পাওয়া যায় না, কোনো না কোনোভাবে তাকে গুম করে দেওয়া হয়। এবারের প্রথম যে তুমি আমার সাথে মিশেও কিচ্ছু হয়নি, কিন্তু এবার বুঝলাম যে কেন এই কয়দিন সময় নিল। তাই আমি ভাবছিলাম যে তারা হয়তো আর কিচ্ছু বলবে না, কিন্তু তারা যে ওত পেতে এত বড় কাজ করবে আমি বুঝতে পারিনি। সরি, আমাকে তুমি মাফ করে দাও, আমার জন্য তোমাকে বিপদে পড়তে হচ্ছে। তাহলে তুমি বিজনেসম্যান রোহান চৌধুরীর মেয়ে? কিন্তু তুমি চিনলে কিভাবে? আরে তুমি কি ভুলে গেছো, আমি কয়েকদিন হলো জামাইবাবুর অফিসে গিয়েছি আর সেইভাবে তার নামটা শুনতে পেয়েছি। আমার খুব ভয় হচ্ছে, বাবা যদি তোমার কোনো ক্ষতি করে। ধুর পাগলি, তুমি চিন্তা করো না। তোমার বাবা যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, আমি তার প্রতিবাদ করার চেষ্টা করব। ভালোবাসা আগে, আর আমার ভালোবাসা টিকে রাখার জন্য আমি যে কোনো পরিস্থিতিতে সংগ্রাম করতে রাজি। মাইম আর বৃষ্টির কথা বলতে লাগলো, আশেপাশে যারা যারা ছিল তার নিজেদের নিয়ে বিজি হয়ে গেল। কিন্তু তুমি তো বললে না যে এরা কারা? তুমি তো জানো আমার জামাইবাবু একজন বিজনেসম্যান, হয়তো সে আমার সিকিউরিটির জন্য এদেরকে ছদ্মবেশে রেখেছে। কিন্তু দেখে মনে হলো এক একটা বড় বড় পালোয়ান। এইসব জানি না জান, আর আগের কথা বাদ দাও, এখন আমাদের কথা বলো। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি একমাত্র তার কাজের লোক সজীব ছাড়া। নিজের আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট রুমে বসে আছেন তিনি, আর তার পাশে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত লোক সজীব। সামনে রক্তাক্ত অবস্থায় একজনকে ধরে রেখেছে দুজন ব্যক্তি, সারা শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছে। এখনো সময় আছে, তোদের লিডারের নাম বল। আমাকে মেরে ফেললে বলবো না যে আমাদের গ্যাংয়ের লিডারকে। এই যে এত সময় মার খেলি, তোর বস কি এসে তোকে বাঁচিয়ে নিয়ে গেছে, নাকি তোর মারের ভাগ নিতে এসেছে? সব কিছু তোকে খেতেই হচ্ছে। তাই যদি তুই তোর বসের নাম বলিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। আমাকে ছেড়ে দিয়ে কি করবি? হয়তো তুই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, কিন্তু আমার বসকে ধরার সাধ্য তোর নেই। সজীব, প্যাকেটে যে ঝালগুলো আছে সেগুলোর গায়ে সুন্দর করে ছুঁড়ে মার। ঠিক আছে ভাই। এসকের কথা শুনে সজীব গিয়ে প্যাকেটসের লোকটির গায়ে গোড়া ঝাল ছুঁড়ে মারল। সাথে সাথে আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো ব্যক্তিটি, কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো। এত যন্ত্রণা হয়তো সে আগে কখনো পায়নি। তার মানে একটাই কথা বাজছে যে এমন যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো, কিন্তু সে জানে না যে আজরাইল কাকে কিভাবে চান কবজ করে, কাকে কেমন যন্ত্রণা দেয়। এখন বলবি নাকি একবার তোকে উপরে পাঠিয়ে দেব? এমন যন্ত্রণা দেওয়া থেকে আমাকে একবারই মেরে ফেল, কারণ এর থেকে কঠিন শাস্তি দিলেও আমি তোকে আমার বসের নাম বলবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন এতই উপরে যাওয়ার শখ, তাহলে উপরে গিয়েই ভালো থাকিস। মরার আগে তোরা একটা কথা বলে রাখছি, তোর বাড়ির সবাই থরথর করে কাঁপলেও সাইকো গ্যাংয়ের লিডার মাইন্ড গেমের সব থেকে উপরে। তোর সাথে কখন মাইন্ড গেম খেলবে তুই বুঝতেও পারবি না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তোর বস কতটা মাইন্ড গেমার। এটা বলে এসকে বন্দুক বের করে তাকে শুট করে দিল, সাথে সাথে সে মারা গেল। নে, লাশটিকে গড়ায় নদীর জলে ফেরিয়ে দিয়ে আয়। ঠিক আছে বস।
লোক দুটো নিহত ব্যক্তিকে নিয়ে চলে গেল আর সজীব তার ভাইকে বলতে লাগলো, ভাই কারোর মুখ থেকেই তো এই সাইকো গ্যাং লিডারের খোঁজ পাচ্ছি না। আরে সজীব, সে তো গর্তে লুকিয়ে আছে। তাছাড়া আমিও তো দেখতে চাই সে কতকাল গর্তে লুকিয়ে থাকে। তুমি আশেপাশে সব সময় নজর রাখবে, যেখানে সাইকো গ্যাংয়ের লোকদের দেখবে সাথে সাথে তাদের মেরে ফেলবে আর লিডারকে তুলে নিয়ে আসবে। ঠিক আছে বস। আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট রুম থেকে তারা দুজন বেরিয়ে গেল। তারপর বৃষ্টির বাবা রোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে আছে তার লোকটি যে সবসময় বৃষ্টির উপর নজর রাখে। সে এসে ভয়ে মাথা নিচু করে আছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি কোনো খবর দেবে? বস, একটা খারাপ খবর আছে। কি সেটা, তাই বল। আজ বৃষ্টি আর সেই ছেলেটি লেকের পাড়ে বসতে গিয়েছিল। আমরা সেই ছেলেটিকে মারতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ কোথা থেকে কালো কোট পরা লোক আসলো, যারা আমাদের লোকের নিমিষে শেষ করে দিল। তারা দেখতে মনে হচ্ছিল যে এক একটা হায়না। কুত্তার বাচ্চা, আমার লোক হয়ে তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস, আবার আমার শত্রুর গুণগান করছিস। সেটা না বস, আমি তো শুধু তাদের বর্ণনা দিলাম। সে যাই হোক, আমি আমার শত্রুদের বর্ণনা নিজের লোকেদের মুখে শুনতে পছন্দ করি না। তাছাড়া যারা ব্যর্থ হয় আমি তাদের একটুও পছন্দ করি না। তাই তোর উপরে যাবার সময় হয়ে গেছে। লোকটি ভয়ে তাড়াতাড়ি রোহন সাহেবের পা চেপে ধরল। বস, এবারের মতো মাফ করে দিন, আমাকে আরেকটি সুযোগ দিন। আমি কাউকে দ্বিতীয়বার সুযোগ দিই না। উপরে গিয়ে ভালো থাকিস। এটা বলে রোহান নিজের গান দিয়ে লোকটিকে শুট করে দিল। সাথে সাথে সে মারা গেল। রোহান দুজন লোককে ডেকে প্লাস্টিকে করে নদীতে ফেলে দিতে বলল আর একজনকে রক্ত পরিষ্কার করে ফেলতে বলল। অমানুষের দল, ও আবার ব্যর্থ হয়ে ফিরে এসে আমার শত্রুর গুণাগুণ করছে। তোর বেঁচে থাকার কোনো মানই ছিল না। উপরে গিয়ে ভালো থাকে। কথাটি বলে প্যাকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে কয়েকটা টান মারল। কিছু একটা চিন্তা করে নিজের ফোন বের করে কোনো এক ব্যক্তিকে ফোন করলো। অপর পাশের ব্যক্তি ফোন ধরলো। বলেন বস, কি মনে করে আমাকে ফোন করলেন আবার? আমার কাজগুলো কেমন চলছে? জি বস, খুব ভালোই চলছে আমাদের গ্যাং। এখন টপ 1 চলছে আমেরিকার। আমি চাই এটা সারা বিশ্বের টপ 1-এ নিয়ে যেতে। সেই অনুযায়ী কাজ করো। ঠিক আছে বস। আর আমি তোকে একটা ছেলের পিক দিচ্ছি, কালকের মাঝেই আমি সেই ছেলের লাশ দেখতে চাই। ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না। আমি লোক পাঠিয়ে সেই ছেলেকে মেরে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি শুধু আমার ফোনের অপেক্ষা করুন। আমার বিশ্বাস আছে তুই পারবি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আর নিজের কাজগুলো সাবধানে কর। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকের আড়ালে সব কাজ করবে। তার কানে যেন কোনোভাবে না পৌঁছায় আমাদের কথা। এতকাল যখন যেতে পারিনি, ভবিষ্যতে কখনো পারবো না। গুড। রোহান ফোন কেটে সিগারেট টানতে টানতে আর নিজের বিজনেস সম্পর্কে চিন্তা করতে লাগলো। তারপর রাত 9টা। মাহিম তার আঙ্কেল রানার সাথে দেখা করার জন্য এক নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। কেন নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা মাহিমের অজানা। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মাহিম। দেখতে দেখতে আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু তার আঙ্কেলের আসার কোনো লক্ষণ দেখলো না। হঠাৎ 2টি গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। গাড়ি থেকে পরপর অনেকগুলো লোক বের হলো, যাদের দেখতে মাফিয়ার মতো। এসে মাহিমের সামনে দাঁড়ালো। তোর নাম তাহলে মাহিম? দেখতে তো একদম বাচ্চা। তোরে মারার জন্য আমাদের বস আমাদের দিয়ে পাঠালো? আমাকে মারার জন্য মানে? আমাকে কেন মারবে? তোরে মারার একটাই কারণ, তুই আমার বসের মেয়ের সাথে প্রেম করেছিস। কে তোদের বস? আর কোন মাফিয়ার লোক তোরা? সেটা বলতে বাধ্য নই তোকে। আমাকে তো মেরেই ফেলবে। ভেবে নিন এটা আমার শেষ ইচ্ছে। মাহিম ইনোসেন্ট ফেস নিয়ে বলল, যেটা দেখে লোকগুলো হাসাহাসি শুরু করে দিল। বস, আপনি বলে দেন আমাদের গ্যাংয়ের নামটা কোন গ্রুপের হয়ে কাজ করি? আমরা হানি গ্রুপের হয়ে কাজ করি। তার মানে বৃষ্টির বাবা একজন মাফিয়া, আর এসব খারাপ কাজ তার বাবাই করে? হয়তো এসব বিষয় আমারও তো ধারণা নিয়ে লাভ নেই। কতগুলো মাহিম মনে মনে ভাবলো। কিরে, মরার কথা শুনে কি এত ভাবিস, নাকি আমাদের গ্যাংয়ের কথা শুনে ভিতরে ভয়ে ঢুকে গেছিস? আরে না, আপনারা এখন আমাকে মারতে পারেন। মাহিম এটা বলার সাথে সাথে লোকগুলো তাকে মারতে আসলো। একজন ছুরি দিয়ে মারতে গেলে তার হাত ধরে মাহিম মুস্কান মারলো আর হাত থেকে ছুরিটি কেড়ে নিল। তারপর হাতের রগে পোঁচ মারলো, সাথে সাথে হাত ধরে দাপাতে লাগলো। একজন আসলে মাহিম তাকে গলার ভিতর ছুরি ঢুকিয়ে দিল। এভাবে পরপর কয়েকজন মাহিমের কাছে মার খেলো। এটা দেখে তাদের বস ঘাবড়ে গেল। সে ভেবেছিল সাধনকেও, কিন্তু মারতে এসে বুঝতে পারলো সামনের ছেলেটি সাধনের ভেতর অসাধারণ। কে তুই? আর এমনভাবে মারা কই থেকে শিখেছিস? আমি একজন সাধারণ মানুষ, একজন বিজনেসম্যান হব ভবিষ্যতে, তাই নিজের সেফটির জন্য একটু মারামারি শিখেছি। কিন্তু তোরা একজন মাফিয়ার হয়ে কাজ করিস, আর আমার মতো একজন সাধারণ ছেলের সাথে তুই পারছিস না।
মাহিমের কথাগুলো শুনে ইগোতে লাগলো। তার সব লোককে মাহিমের মারার জন্য যেতে বলল। সবাই আসলে মাহিম এক এক করে সবাইকে আঘাত করে লাশ বানিয়ে দিল। এটা দেখে লিডার ছেলেটি ভরকে গেল। এবার সে রামদা নিয়ে নিচে ছুটে আসলো, কিন্তু মনে হলো মাহিমের কাছে সে বাচ্চা। মাহিম তাকে খুব নিমেষেই শেষ করে ফেলো। মাহিমের সারা শরীরে রক্ত লেগে আছে, রক্তগুলো মাহিমকে মারতে আসা ব্যক্তিদের। মাহিম, আমি এসব কি দেখছি? তোমার থেকে এটা আশা করিনি। পরিচিত কারোর কণ্ঠ শুনে মাহিম পিছনে তাকিয়ে দেখলো যে তার রানা আঙ্কেল দাঁড়িয়ে আছে। রানা হলো মাহিমের বাবার বিশ্বস্ত লোক, যে আমেরিকায় মাহিমের সাথে এসেছিল। আসলে আঙ্কেল, তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কিভাবে পারলে এদের খুন করতে? আঙ্কেল আপনি ভুল বলছেন। আমি যদি এদের না মারতাম তাহলে এরা আমাকে মেরে ফেলতো। তোমাকে মারার ক্ষমতা এক আল্লাহ ব্যতীত কারোর নেই। তোমার 4 হাত পরে সব সময় কয়েকজন আছে, যেটা তুমি বুঝতে পারো না। তোমার বাবা তোমাকে নিজের কাছ থেকে সরিয়ে রেখেছে কারণ খুন খারাপই। তুমি জানো তার মতন এইসবে জড়িয়ে না যাও, এজন্য তোমাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তুমি সেটাই করলে। এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পারছো? আঙ্কেল আই অ্যাম সরি, কিন্তু আমি বুঝতে পারিনি। তুমি নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে ঠিক করোনি। এটা শুনে মাহিম তাড়াতাড়ি নিজের হাতে থাকা ছুরির দিকে একবার তাকালো। সেটাতে অনেক রক্ত লেগে আছে, সাথে সাথে সেটা তাড়াতাড়ি ফেলে দিল। রানা নিজের লোকেদের ডেকে লাশগুলো গুম করে দেওয়ার ব্যবস্থা করলো এবং চারপাশ পরিষ্কার করে দিল। সে মাহিমকে কিছু বলতে যাবে, তার আগে একটা ফোনে আসলো। রিসিভ করে যেটা শুনতে পেল তা শুনে রানার মুখে হাসি ফুটে উঠল। কল কেটে দিল আর মাহিমকে বলল, 15 বছর পর তোমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। এই সময় তোমার বাবা ফোন করেছিল, আর 2 মাস পর তোমার ফাইনাল ইয়ারের রেজাল্ট দিবে। সেটা বাংলাদেশে গিয়ে নিলেও চলবে। পরশুদিন আমরা বাংলাদেশে ব্যাক করব। সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ, একমাত্র তোমার বাবা ফোন করেছিল। আমি তো তোমার এই সব গোপন করে নিব, কিন্তু তুমি যেন কোনো মতে তোমার বাবার সামনে এইসব বলবে না, আর না কোনো খারাপের ভেতর জড়াবে। আঙ্কেল এবার তো আমি ভুল করে ফেলেছি। না না মাহিম, আমি তোমার মাঝে যে রূপ দেখেছি সেটা আগে কখনো দেখিনি। তাই নিজের সেই রূপকে কন্ট্রোল করতে শেখো, আর এখন গিয়ে নিজের পোশাক পাল্টিয়ে বাসায় যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। রানা নিজের গাড়িতে করে চলে গেল আর মাহিম ভাবতে লাগলো সে কিভাবে লোকগুলোকে মেরে ফেলো। নিজে নিজে ভাবতে সে অবাক হয়ে যাচ্ছে, সে কিভাবে পারলো এতগুলো মানুষকে নিজের হাতে মারতে। সে বাসা থেকে রওনা দিল, কিন্তু মাঝপথে দেখলো যে একটি ট্রাক তার দিকে এগিয়ে আসছে। ট্রাকটাকে পাশ কাটিয়ে চলে যাবে, তখন ভিতর থেকে অনেকগুলো চিৎকার শোনা গেল। মাহিম তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সেই ট্রাকটির সামনে গেল, অনেক থামানোর চেষ্টা করলো, অবশেষে সফল হলো। গাড়ি থেকে ড্রাইভার নেমে আসলো, নিজের গাড়ি থেকে নেমে ট্রাকের সামনে এসে দাঁড়ালো। কি হলো ভাই, কি সমস্যা? আসলে ভাই, আমার মনে হলো যে ট্রাকের ভেতর থেকে অনেকগুলো মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। ভাই আপনি হয়তো ভুল শুনেছেন। আচ্ছা মানলাম আমি ভুল শুনেছি, কিন্তু তবুও আমি একবার দেখতে চাই। ফালতু ঝামেলা না করে যা তো এখান থেকে, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসায় গিয়ে আবার বউয়ের সাথে একটু সময় কাটাতে হবে। ভাই দেখাতে তো 2 মিনিট লাগে, সমস্যা কি? মাহিমের কথা শুনে লোকটি নিজের বন্দুক বের করলো এবং মাহিমের দিকে তাক করলো। এত রাতে তুই কি মাল খেয়ে এসেছিস? সারা গায়ে মদ লাগিয়ে এসেছিস? আরে এটা মদ না রে, একটু আগে আমি কয়েকজনকে খুন করে এসেছি, সেগুলোর রক্ত। এটা বলে মাহিম তার হাত থেকে বন্দুক কেড়ে নিল। এখন তাড়াতাড়ি চল, আমাকে ঢাকনা খুলে দেখা। ড্রাইভার ভয়ে ঢাকনা খুলে দেখলো যে অনেকগুলো মেয়েকে রাখা, তাদেরকে ড্রাগস দিয়ে রাখা হয়েছিল, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, হয়তো কম পরিমাণে দিয়েছিল ভুলে। তাহলে তোরা মেয়েদেরকে পাচার করছিস? তোদের বসের নাম বল। আমাদের বসের নাম জানি না, কিন্তু সে হানি গ্যাংয়ের লিডার। এমন সময় ড্রাইভারের ফোনে একজনের কল আসলো। ড্রাইভার ফোন বের করলো, সেটা মাহিমের কানে কাছে নিয়ে কিছু শুনলো, তার উত্তরে পড়লো, আজ আর সেটা হচ্ছে না, মেয়েগুলোকে আমি নিয়ে যাচ্ছি। এটা বলে মাহিম ড্রাইভারকে মেরে দিল। তারপর পাশের ড্রাইভারের নাম্বার থেকে পুলিশকে কল করে বিষয়টি জানিয়ে দিল। মাহিম সাইডে এসে পুলিশ আসার অপেক্ষা করতে লাগলো। পুলিশ আসলে মাহিম নিজের বাসার দিকে যেতে লাগলো। তারপর কিছু সময় আগে রোহানের কাছে তার লোকের কল এসেছিল। লোকটি তাকে এমন খবর দিয়েছে যে সে খুব রেগে আছে। রেগে গিয়ে নিজের ফোনটি দেওয়ালের সাথে ছুঁড়ে মারলো, সাথে সাথে তার ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাধারণ একটা ছেলের সাহস হলো কি করে আমার লোকদের মেরে গুম করে দেবে, নাকি এর পিছনে
বড় কোনো লোক আছে, এটা আমাকে খুঁজে বের করতেই হবে। এটা বলে আবার সে টেবিলের উপর থাকা ফুলদানিতে লাথি মেরে ভেঙে ফেলল। কাজের লোকেরা সবাই ভয়ে একপাশে দাঁড়িয়ে আছে। একটা কথা বলে যে তাদের ধর থেকে মাথা আলাদা করে দিবে এটাই কোনো সন্দেহ নেই তাদের। রোহান সাহেব যখন বসে খবর দেখছিল তখন তার ফোনে তার লোকের কল আসে, আর তারা জানে যে মাহিমকে যারা মারতে গিয়েছিল তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের আরেকটি ফোন নিয়ে সে আবার কাউকে ফোন করলো। অপর পাশে ব্যক্তি ফোন রিসিভ করলে রোহান বলতে লাগলো, যত লোক লাগে ঠিক কর, কিন্তু আমার এই ছেলের লাশ দেখতে চাই। হয়ে যাবে বস, আপনি চিন্তা করবেন না। এবার যদি কাজ না হয় তাহলে কিন্তু আমাকে অন্য পদক্ষেপ নিতে হবে। ভুলে যাস না, আমি যদি কোনো কিছু করতে যাই তাহলে কতটা ভয়ানক হবে। আপনি কোনো চিন্তা করবেন না বস, এবারে আমি নিজে গিয়ে সব দেখে নেব। রোহান ফোন কেটে দিয়ে বসে পড়লো। কাজের লোককে ঠান্ডা পানি নিয়ে আসতে বললো। তারপর সালাম নিজের বাড়ির সব কাজের লোকেদের এক জায়গায় ডাকলো। বাড়ির লোক এখন একসাথে বসে আছে। কাজের লোকগুলো সবাই তার সামনে জড়ো হলো। কিছু সময় পর সজীব সেখানে আসলো। বাড়ির সবাই শুনে রাখো, আমার ছেলে 16 বছর পর ফিরে আসছে। খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলো, কোথাও যেন অপরিষ্কার না থাকে। ঠিক আছে মালিক। আর সজীব, তুই চারপাশের গার্ডদের সংখ্যা বাড়িয়ে দে, এমন কোনো অসুবিধা যেন না হয়। হয়ে যাবে ভাই, আপনি চিন্তা করবেন না। তোর উপর আমি সম্পূর্ণ বিশ্বাস আছে। ভাই, মাহিম কবে আসছে? সেটা সবার জন্য সারপ্রাইজ। আমি তো মাহিমের মা, আমাকে তো তুমি বলতে পারো। না গো আমার মহারানী, তোমার জন্য সেটা সারপ্রাইজ। বাড়িতে মনে হচ্ছে কোনো উৎসবের আয়োজন করা হয়েছে। এমনভাবে সবাই তোড়জোড় করতে লাগলো। এটা দেখে সালাম হাসলো। তারপর মাইম সকালে বৃষ্টির কাছে ফোন দিল। মাইমের ফোন আসাতে বৃষ্টি ফোন রিসিভ করলো। কি করো আমার জান? এই তো ঘুমিয়েছিলাম, তুমি কি করছো? তোমার কথায় ভাবছিলাম প্রিয়, আজ আমার সাথে দেখা করবে বৃষ্টি? কোথায় দেখা করবে তুমি? লেকের পাড়ে চলে আসো তুমি। না, আমি সেখানে দেখা করতে পারবো না। কেন বৃষ্টি, কি হয়েছে? তুমি তো দেখলে সেদিন লেকের পাড়ে কি হলো। তাছাড়া আমি চাই না লেকের পাড়ে আবার সেই ঘটনা ঘটে। তাহলে চলো আমরা অন্য কোথাও দেখা করি। কোথায় দেখা করবে? রেড আইল্যান্ডে, নামকরা জায়গা, ড্রিম হলিডে পার্কে। না না না, আমি তোমার সাথে কোথাও দেখা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো বৃষ্টি? তুমি হঠাৎ এই কথা বলছো কেন? যেটা বলছি সেটাই উত্তর দাও। জানো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। বৃষ্টির কথা শুনে মাহিম খুশি হলো। মাহিম বৃষ্টির থেকে এই কথাই আশা করেছিল। তুমি তো জানোই তোমার বাবা আমাকে মারার জন্য লোক ঠিক করে রেখেছে, যখন তখন আমাকে মেরে ফেলতে পারে। তুমি কি চাও আমি মারা যাই? ওই একদম মরার কথা বলবে না কিন্তু। আমি তোমাকে কখনো হারাতে চাই না। সারা জীবন তোমার সাথে কাটাতে চাই, সারা জীবন। তাহলে তুমি কি আমার সাথে বাংলাদেশে পালিয়ে যেতে চাও? মানে হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি, আর আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। দুজনে বাংলাদেশে সুখে শান্তিতে থাকবো। আমাকে একটু ভাবার সময় দাও। তুমি কি আমাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারোনি? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ভাবার সময় দিলাম। এটা বলে মাইম ফোন কেটে দিল। আর বৃষ্টি তো অবাক হয়ে গেল। সে ভাবছে মাইম হয়তো রেগে গেছে, তাই বৃষ্টি আবার কল ব্যাক করলো। কি হলো, তোমার এত তাড়াতাড়ি ভাবা হয়ে গেছে? ভাবার কই হলো, তুমি তো রাগ করে ফোন কেটে দিলে কেন? আরে পাগলি, তুমি তো ভাবার সময় চাইলে, তাই আমি ফোন কেটে দিলাম। হ্যাঁ, ভালো করেছো। আমি তোমার সাথে যেতে রাজি আছি। কখন যাবে সেটা আমাকে জানাও। কখন যাব আমি তোমাকে জানিয়ে দেব, শুধু আগামীকাল তুমি রেডি হয়ে থাকো। তোমার বাড়ির সামনে থেকে আমি তোমাকে গাড়িতে তুলে নিব। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি আর মাহিম ফোনে অনেক সময় কথা বলল। বৃষ্টির কথা বলতে কোনো অসুবিধা হয়নি, কারণ তার বান্ধবীরা ভার্সিটিতে গেছে। দুজন কথা বলে সব প্ল্যান করে ফোন কেটে দিল। তারপর মাহিম বাবা, তুই তো আমাদের ছেড়ে চলে যাবি, আমরা তরে ছেড়ে কিভাবে থাকব? তাহলে তুমিও আমাদের সাথে বাংলাদেশে চলো, অনেকদিন তো হলো ঘুরে আসনি। তোর জামাইবাবুর কি আর সময় আছে? তারে বলে দে কি বলে। জামাইবাবু চলেন আপনি। সাইমার ফুপি আমাদের সাথে বাংলাদেশে গিয়ে কয়েকদিন থেকে আসতেন। না মাহিম, সেটা সম্ভব না, কারণ তুই তো জানিস আমাদের বিজনেস অনেক দূরে চলে এসেছে। এখন যদি আমি সেটা রেখে চলে যাই তাহলে বুঝতেই পারছিস সেটা কি হবে।
বাবা তাহলে আমি মাহিম ভাইয়ের সাথে যাই। সাইম, আর কিছুদিন পর তোমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা। তুমি এখন গেলে তোমার পরীক্ষার কি হবে? সেটাও ঠিক বলছো। আচ্ছা সমস্যা নেই সাইম, তোর পরীক্ষা শেষ হলে আমি তোকে এসে নিয়ে যাব, বা জামাইবাবুর সাথে তুই যাস। ওকে ভাইয়া। হঠাৎ ভাইয়া তোকে দেখে যেতে বললো কেন? আমিও জানি না ফুপু। হয়তো অনেক দিন হলো নিজের ছেলেকে সামনাসামনি দেখেনি, এই জন্য। আমার সেটাই মনে হচ্ছে। নিজের দেশে গিয়ে আমাদের আবার ভুলে যাস না। কি যে বলো জামাইবাবু, প্রায় 15 বছর ধরে তোমরা আমাকে মা বাবার স্নেহ দিও, মানুষ করেছো, মা বাবার অভাব পূরণ করেছো, তোমাদের ভুলে যাই কিভাবে? তোর বাবার কাজকর্ম সম্পর্কে তুই জানিস, ওখানে গিয়ে সাবধানে চলিস। আর তোর বাবা যে কাজগুলো পছন্দ না করে সেটা যেন করার চেষ্টা করবি। হ্যাঁ বাবু, ঠিক আছে। মারামারি তো তার পছন্দ নয়, আর আমি সেই সকল থেকে দূরে থাকবো। তারা তার জন্য অনেক সময় কথা বলতে লাগলো। হয়তো এটাই তাদের শেষ কথা, কারণ সে বাংলাদেশে চলে যাচ্ছে, আবার কবে আসবে সেটা ঠিক নেই। তারপর রানা ফোনে কারোর সাথে কথা বলছে, কাল তারা বাংলাদেশে যাবে, সেটার ফ্লাইট ঠিক করছে। প্রাইভেট বিমান ঠিক করো, আমি আর মাহিম যেন ভালো করে যেতে পারি সেই ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না। সকল সিকিউরিটি ভালো করে চেক করে নেবে, একটু কোনো সমস্যা হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। কিন্তু আপনাদের করতে হবে না, আপনাদের ফ্লাইট আমি কাল সন্ধ্যার সময় ঠিক করেছি, ঠিক সময়ে আপনারা চলে আসবেন বিমানবন্দরে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। দুজন তো কথা বলে ফোন কেটে দিল। তারপর আজ মাহিম নিজের দেশে চলে যাবে, তাই সকালে উঠে তার বন্ধুদের একটি রেস্টুরেন্টে ডাকলো। যথাসময়ে 4 বন্ধু এসে হাজির হলো। কিছু সময় পর মাহিম আসলো। কেমন আছিস তোরা? আমরা সকলেই ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোদের যে কারণে ডেকেছি। হ্যাঁ তাড়াতাড়ি বল, শালা সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে আসলি। আসলে আমি আজকে দেশে ব্যাক করছি। কি বলিস? রেজাল্ট দেওয়া তো এখনো 2 মাস বাকি আছে, এত তাড়াতাড়ি কেন? আসলে বন্ধু, আব্বু আমাকে যেতে বলেছে। জানিস তো আমি দীর্ঘ 15 বছর দেশে যাই না। সেটা ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া আমি বৃষ্টিকে নিয়ে যাব। কি বলিস? বৃষ্টির বাবা জানে? তাকে আমরা না জানিয়ে চলে যাব। কাল বৃষ্টির বাবা আমাকে মারার জন্য লোক ঠিক করে রেখেছে, না জানি কখন আমাকে মারবে। কি বলিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। তারপর মাহিম তাদেরকে সব ঘটনা খুলে বলল যে সেদিন লেকের পাড়ে কি হয়েছিল। ঘটনা শুনে তো তারা হয়তো হতভম্ব। এত কিছু হয়ে গেল আর তুই আমাদেরকে বললি না? সময় পাইনি ব্রো। তোরা বাংলাদেশে কবে আসছিস? আমাদের যেতে যেতে রেজাল্টের পরে যাব। বাংলাদেশে গেলে কিন্তু আমাদের বাসায় যাস। সেটা আর বলতে। মাহিম ভালো কিছু সময় তাদের সাথে গল্প করলো। তাহলে তুই সত্যি মাহিমের সাথে বাংলাদেশে চলে যাবি? তাছাড়া আর কি করব বান্ধবী বল? তোরা তো জানিস আমার বাবা কেমন, আর লেকের পাড়ে কি হয়েছিল আমি তো তোদের এসে বলেছি। আমি মাহিমকে অনেক ভালোবাসি রে, আর তাকে আমি কখনো হারাতে চাই না, কখনো না। তুই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস তো? পরে দেখিস আবার আফসোস না করতে হয়। আরে কিছুই হবে না, কারণ আমি আমার জীবনটাকে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। গিয়ে আমাদের ভুলে যাস না জানো? তোদের আমি কখনো ভুলবো না, কিন্তু পরিস্থিতির শিকার হলে তোদের হয়তো আমি ফোন করতে পারবো না। সেটা তো ঠিক, কোনো সমস্যা হলে আমাদের জানাস, যতটুকু পারি তোকে হেল্প করবো। আর আমার বাবা জিজ্ঞেস করলে তোরা যদি বলিস জানি না, তাহলে তোদের সাথে খারাপ ব্যবহার করতে পারে। তার থেকে ভালো তোরা এই জায়গা চেঞ্জ করে ফেলতে পারিস, অথবা মিথ্যে কথা বলতে পারিস। কি মিথ্যে কথা বলবো বৃষ্টি? এই যে বলবি যে আমি লন্ডনে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। মিষ্টি আর তার বন্ধুরা অনেক সময় নিজেদের সাথে কথা বলতে লাগে। বৃষ্টি নিজের ব্যাগপত্র প্যাকিং করে নিল। তারপর বিকেল 4টা মাহিম নিজের ব্যাগপত্র প্যাকিং করে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নিচে হেলাল, সালমা আর সাইম দাঁড়িয়ে আছে। জামাইবাবু, আপনি গার্ডদের সাথে নিয়ে সাবধানে থাকবেন। আর আপনার বলতে ভুলে গেছি, আমি আমার সাথে বৃষ্টি নামের একটি মেয়েকে নিয়ে যাচ্ছি। কিরে ভাই, তোর সাথে আবার মেয়ে কেন? আসলে ফুপু, আমি ওকে খুব ভালোবাসি, আর তার বাবা সেটা মেনে নিতে পারছে না, তাই তাকে পালিয়ে নিয়ে যাচ্ছি। যা করিস ভেবেচিন্তে করিস, এমন কিছু করিস না যাতে পরে পস্তাতে হয়। ঠিক আছে ফুপি। ভাইয়া তুমি কিন্তু আমার ভাবিকেও দেখোনি।
আরে কয়েকদিন পর বিয়ে করব, তখন গিয়ে দেখে আসিস। কিন্তু আমার পরীক্ষা। পরীক্ষা দিয়ে না হয় যাস। আচ্ছা। মাহিম বিদায় নিয়ে বাড়ির বাইরে চলে আসলো, তারপর গাড়িতে উঠে পড়লো। সাবধানে যাস মাহিম। ঠিক আছে, আর তোমরা সাবধানে থেকো। আমার খোঁজ কেউ করতে আসলে কিছুতেই বলো না, দরকার হলে তোমরা পালিয়ে থেকো। আমরা এদিকে সব সামলিয়ে নিব। বাই। মাহিম সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে করে চলে গেল। তারপর বৃষ্টির বাসার সামনে গাড়ি থামালো, যেখানে তারা বান্ধবীদের সাথে মাহিমকে ফোন দিলে বৃষ্টি নেমে আসলো, সকল বান্ধবীর থেকে বিদায় নিল। জিজু, আমার বান্ধবী যদি কখনো কষ্ট পাই তাহলে কিন্তু আপনার খবর আছে। চিন্তা করো না, তোমার বান্ধবীকে সবসময় সুখে রাখবো। সবাইকে একবার করে জড়িয়ে ধরে মাহিমের গাড়িতে উঠে বসলো। মাহিমের ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। বেশ কিছু সময় যাবার পর মাহিম ড্রাইভারকে নামিয়ে দিয়ে সে গাড়ি চালাতে লাগলো, আর বৃষ্টি পাশে এসে বসলো। এয়ারপোর্টে যেতে 4 ঘন্টা লাগলো। বৃষ্টি এখনো কান্না করে যাচ্ছে। মাহিম তার রুমাল বৃষ্টির দিকে এগিয়ে দিল। বৃষ্টির রুমাল দিয়ে নিজের চোখের পানি মুছে নিল। এখন সন্ধ্যা 7টা। মাহিম ধীরে স্বস্তিতে গাড়ি চালাচ্ছে। হঠাৎ সাইডের মোড় থেকে একটি গাড়ি এসে মাহিমের গাড়ির পিছনে ধাক্কা মারল। পরপর কয়েকটি গাড়ি এসে ঘিরে ধরলো। মাহিম, এরা হয়তো আমার বাবার লোক, আর হয়তো বুঝতেও পেরেছে যে আমি পালিয়ে যাচ্ছি। কিছু একটা করো না প্লিজ, না হলে ধরতে পারলে তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে। চিন্তা করো না পাগলি, তুমি শান্ত হও, বসো আর নিজের সিট বেল্ট বেঁধে নাও। মাইমের কথা অনুযায়ী বৃষ্টি সেটাই করলো। মাইম নিজের গাড়ির গিয়ার সম্পূর্ণ দিল, ব্রেকের ওপর হালকা চাপ দিয়ে ফুল স্পিডে গাড়ি টানলো। হালকা ফাঁকা দিয়ে মাহিম গাড়ি বের করে নিল এবং ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। সব গাড়িগুলো মাহিমের গাড়িকে ধাও করলো। বৃষ্টি তো খুব ভয় পাচ্ছে। দুটো গাড়ি মাহিমের পাশাপাশি আসলো। মাহিমের গাড়িকে ধাক্কা দিতে গেলে মাহিম আস্তে করে ব্রেক করলো। এতে মাহিমের গাড়ি আলগা স্লো হয়ে গেল আর স্পট পড়ে গেল, আর দুটো গাড়ি একসাথে বেঁকে গিয়ে উল্টিয়ে পড়ে গেল। আশেপাশের রাস্তায় কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে মাহিমের কোনো খেয়াল নেই। চারপাশে অন্ধকার হয়ে গেছে। মাহিমের গাড়ি একটা ব্রিজের উপর চলে আসলো, আর দুটো গাড়ি আছে, তারা মাহিমকে ফলো করছে। গুলি করতে লাগলো, কিন্তু কোনো রকমে সেগুলো থেকে বাঁচতে লাগলো। বেশি স্পিডের কারণে একটি গাড়ি কন্ট্রোল হারিয়ে ব্রিজ থেকে পড়ে গেল। মাহিম, সাবধানে গাড়ি চালাও প্লিজ, আমার খুব ভয় করছে। পাগলি, চিন্তা করো না, আর একটু গেলেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। কোথা থেকে একটা বড় ট্রাক এসে ফলো করা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিতে লাগলো। মাহিম ব্যাক আয়না থেকে দেখে বুঝতে পারলো যে ট্রাকটি হয়তো তার আঙ্কেলের পাঠানো। সে হয়তো বুঝতে পেরেছিল যে এমন কিছু হবে। সবগুলো গাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে রইল। এগুলো দেখে মাহিম স্বস্তির নিঃশ্বাস পেল। কিছু সময়ের মাঝে মাহিম এয়ারপোর্টে এসে পৌঁছালো। মাহিম আর বৃষ্টি গাড়ি থেকে নামলো। মাহিম বৃষ্টির হাত ধরে গাড়ি থেকে নামলো। তারপর তারা দুজন ভিতরে চলে গেল, আর দুজন লোক এসে তাদের ব্যাগ নিয়ে চলে গেল। সবকিছু চেক আপ করে তার ভিতরে গেল। রানা বিমানের কাছে দাঁড়িয়েছিল, আর চারপাশে সিকিউরিটি গার্ড। রানাকে আগে থেকে সব জানিয়ে রেখেছিল, তাই কোনো সমস্যা হয়নি বৃষ্টিকে দেখে। রাস্তায় যা হয়েছিল সব জানতে পেরেছি। তুমি তাড়াতাড়ি বিমানে বসো, এখন ছাড়ার ব্যবস্থা করছি। ঠিক আছে আঙ্কেল। মাহিম বৃষ্টির হাত ধরে বিমানে উঠল। বৃষ্টি তো অবাক হয়ে তাকিয়ে আছে। এটা দেখে মাহিম মুচকি হাসলো। ভিতরে দুজন এক সিটে বসলো, আর রানা আরেক সিটে। কিছু সময়ের মাঝে বিমান ছেড়ে দিল। মাহিম, এই প্রাইভেট বিমান কার? আমার বাবার এক বন্ধুর, তিনি অনেক বড় লোক, তাকে বলে এটার ব্যবস্থা করা। ও আচ্ছা। বৃষ্টিকে আর মাহিমকে ধরতে পারেনি। এই খবর শোনার সাথে সাথে রোহান রেগে গেল, আর ঘর তছনছ করতে লাগলো। আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, পাতালে লুকিয়ে থাকলেও আমি খুঁজে বের করব। রেগে কথাগুলো বলে সোফায় বসে পড়ল। পরদিন রাতে প্রাইভেট বিমানে এসে থামলো ঢাকা বিমানবন্দরে। আমেরিকা থেকে বাংলাদেশে আসতে তাদের পুরো একদিন লেগে গেল। আগে থেকে বিমানবন্দরের বাইরে গাড়ি ওয়েট করছিল। মাহিম বৃষ্টি একটি গাড়িতে বসলো এবং রানা আরেকটি গাড়িতে বসলো। রওনা দিল বাড়ির উদ্দেশ্যে, কুষ্টিয়া সালাননগর। পরের দিন সকাল 9টায় সালাননগর গ্রামে পরপর কয়েকটি গাড়ি প্রবেশ করলো। সবগুলো গাড়ি খুবই দামি। রাস্তার আশেপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। সবাই এক নজর দেখতে এসেছে তাদের ছোট সাহেবকে। বৃষ্টি তো আশেপাশে তাকিয়ে দেখছে, কারণ জীবনের এই প্রথম সে বাংলাদেশে এসেছে। গাড়িগুলো এসে সালাম চৌধুরীর বাড়ির সামনে থামলো। গাড়ি এসে মাহিমের গাড়ির দরজা খুলে দিল। মাহিম গাড়ি থেকে নামলো। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। আশেপাশে অনেক মানুষ
তাকে দেখতে এসেছে। মাহিম গাড়ির দরজা খুলে দিল। গাড়ি থেকে বৃষ্টি নেমে আসলো। দারুণ গেট খুলে দিলে মাহিমের সঙ্গে বৃষ্টি ভিতরে প্রবেশ করলো। মেন দরজার সামনে সালাম সাহেব দাঁড়িয়েছিল আর তার পিছনে বাড়ির সবাই। মাহিম এসে তার বাবাকে সালাম করলো। সালাম চৌধুরী মাহিমকে তুলে বুকে জড়িয়ে নিল। কেমন আছো আমার পুত্র? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। মাহিমকে গ্রামের সবার সাথে পরিচয় করিয়ে দিল। মাহিম বৃষ্টিকে ডাকলো। বৃষ্টি আসলো। মাহিম ইশারা দিয়ে বুঝিয়ে দিল এটা তার বাবা আর সালাম করতে বলল। মাহিমের ইশারা অনুযায়ী বৃষ্টি সালাম চৌধুরীকে সালাম করলো। বেঁচে থাকো মা। মাহিম মেয়েটা তোর ফ্রেন্ড নাকি? বাবা ভিতরে চলো, তোমাদের সব পরে বুঝিয়ে বলবো। কেমন আছো মা? ভালো বাবা, তুই কেমন আছিস? অনেক বড় হয়ে গেছিস। মাহিম তার মাকে জড়িয়ে ধরলো। এরপর চাচা চাচির সাথে কুশল বিনিময় করলো। আয় রানা, ভেতরে আয়। ভাই আসছি, আপনি যান। সবাই ভিতরে চলে আসলো। মাহিমকে ঠান্ডা শরবত এনে দিল। সবাইকে দেখছি, নিলয়কে তো দেখছি না। একটু পরেই চলে আসবে, থানায় গেছে। আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি। আর বৃষ্টিকে একটু রুম দেখিয়ে দাও আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। মাহিম নিজের রুমে চলে গেল। মালিকা বৃষ্টিকে নিয়ে উপরে আসলো। তুমি কি আমার মাহিমের সাথে পড়তে? না আন্টি, আমি তার 2 ক্লাস নিচে পড়তাম। কি? তাহলে মাহিমের ফ্রেন্ড হলে কিভাবে? আসলে আন্টি, বৃষ্টি বেশ লজ্জা পেল। এটা দেখে মালিকা কিছুটা আন্দাজ করলো। মাহিম তোমাকে ভালোবাসে? জি। যাক, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে, তা না হলে আমেরিকা থেকে বাঙালি মেয়ে দেখতো না। মাশাআল্লাহ। মালিকার রুম দেখিয়ে দিল। আমার সামনের রুম মাহিমের, কোনো সমস্যা হলে তাকে বলবে, আর আমি তো আছি। ঠিক আছে। বৃষ্টি রুমে চলে গেল। একজন কাজের লোক এসে তার ব্যাগ দিয়ে গেল। মালিকা নিচে এসে সবাইকে বৃষ্টির কথা বলে দিল। এটা শুনে সবাই খুশি হলো। সালাম মুখ বেজার করে রাখলো। কি হলো, তুমি খুশি হওনি? মাহিমকে আসতে দাও। মাহিম ফ্রেশ হয়ে নিচে আসলো। তার বাবার পাশেই বসলো। মাহিম মেয়েটিকে? আসলে বাবা, আমি তাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। তার আপন বলতে কেউ নেই। মা বাবা ছোটবেলা থাকতে মারা গেছে। কিন্তু মাহিম, আমি যে আমার বন্ধুকে কথা দিয়েছি যে তার মেয়ের সাথে তোর বিয়ে দেব। বাবা, আমি বিয়ে করলে বৃষ্টিকে করব। সে আমাকে বিশ্বাস করে বাংলাদেশে আসছে। আর তুমি চাইলে তোমার বন্ধুকে মানিয়ে নিতে পারবে। আমি তোমার একটি মাত্র ছেলে। তুমি কি চাও তার ভালোবাসার মানুষকে হারিয়ে কষ্ট পাক? এত সময় বৃষ্টি এসে সিঁড়ির উপর দাঁড়িয়েছে। সালাম সাহেব কিছু একটা ভাবতে লাগলো। তখন তার নজর পড়ল বৃষ্টির উপর। মেয়েটিকে দেখতে তো খুব সুন্দর, মায়াবী। আমার ছেলেকে হয়তো সুখী রাখবে। আমার ছেলের সুখ মানেই আমার সুখ। সালাম মনে মনে পড়ল। কি হলো বাবা, কি ভাবছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি। কি? ওয়েট, বৃষ্টি মামুনি এখানে আসো। সালামের ডাক শুনে বৃষ্টি তার কাছে আসলো। সালাম হাত ধরে বৃষ্টিকে নিজের পাশে বসালো আর মাথায় হাত বুলিয়ে দিল। আমার ছেলেকে সব সময় আগলে রাখতে পারবে তো মা? চেষ্টা করব আঙ্কেল। কথাটি বলতে গিয়ে বৃষ্টির গলা ধরে আসলো, কারণ নিজের আপন বাবা কখনো এমন মাথায় হাত বুলিয়ে দেয়নি। সালাম বুঝলো হয়তো বাবার আদর পায়নি, তাই এমন করছে। আজ থেকে আমরা তোমার পরিবার। আমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে তুমি আমাদের বৌমা প্লাস মেয়ে। ওকে বাবা। এটা বলে বৃষ্টি সালামকে জড়িয়ে ধরল। বাড়ির সবাই খুশি। সজীব, সারা গ্রামে উৎসবের ব্যবস্থা কর আমাদের ছেলের বিয়ে উপলক্ষে। সামনের শুক্রবারই বিয়ে। ঠিক আছে ভাই। সজীব বের হয়ে গেল। এমন সময় নিলয় ভিতর প্রবেশ করলো। বাসায় আসতে না আসতে বিয়ে? বাহ ভাই, তুই কত ফাস্ট। নিলয়কে আসা দেখে মাহিম দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরল। কেমন আছিস? বিন্দাস তুই? ভালো। ভালো তো থাকবি। ভাবে কোনটি হচ্ছে? ওই যে বাবার পাশে বসে আছে। নিলয়কে পরিচিত হয়ে নিল। চৌধুরীর বাড়িতে খুশির আমেজ বিরাজ করছে। 1 সপ্তাহ পর সারা বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে। আজ মাহিমার বৃষ্টির বিয়ে। সব অনুষ্ঠান চৌধুরী বাড়িতে হচ্ছে। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। অনেক ভিআইপি লোক আসছে। রাত 9টায় তাদের বিয়ে হয়ে গেল। সবাই আনন্দ ফুর্তি করছে। মাহিমের সকল কাজিন আসছে। বৃষ্টিকে মাহিমের রুমে রাখা হলো আর মাহিমকে তার কাজিনরা মিলে ধরে ছাদের উপরে নিয়ে গেল। কিরে, এত সুন্দর মেয়ে আমেরিকায় পেলি কিভাবে? আকাশ জিজ্ঞেস করলো। পেয়েছি রে ভাই, তোদের বলা যাবে না। ভাইয়া, আমরা কি অসুন্দর ছিলাম যে তুই বিদেশ থেকে বউ নিয়ে আসলি? মাহিমের খালাতো বোন জেসমিন বলল। তোরা তো সবাই এক একটা পেতনি, তোদের আবার বিয়ে করবে কে? কি বললি তুই? যেটা বুঝেছি সেটাই বলেছি।
মাইমের সাথে তেমন পরিচিত না থাকলেও তাকে আটকে রাখার জন্য বিভিন্ন গল্প করতে লাগলো। এভাবে রাত 12টা বেজে গেল। মাইম এদের কাহিনী বুঝতে পারলো। ভাই অনেক রাত হলো, এবার তো যেতে দে। কেন, বউয়ের কাছে যাওয়ার জন্য মন কাঁদছে? ধুর, তাহলে আমাদের সাথে থাক। এমন সময় মাহিমের আম্মু আসলো। মাহিম, রুমে যা। ঠিক আছে মা। মাহিমের মাকে দেখে কেউ কিছু বলল না, সবাই নিচে চলে গেল। মাহিম নিজের রুমের সামনে আসলেই দেখলো রুমে তালা দেওয়া, তাই সে তার কাজিনদের দিকে তাকালো। ভাই আমাদের পাওনা না দিলে খুলছি না। কত লাগবে? 50,000। ওই আমি কি ইনকাম করি? সেটা আমরা জানি না। মাহিম একটা চেক বের করে লিখে দিল আর চাবি নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। দরজা লাগিয়ে বিছানার কাছে আসতেই বৃষ্টি নেমে সালাম করতে গেলে মাহিম তাকে বুকে জড়িয়ে ধরল। পাগলি, তোমার স্থান আমার বুকে। অজু করে আসো, নফল নামাজ আদায় করি। ওকে। দুজন নামাজ পড়ে নিল, তারপর বিছানায় বসলো। জান, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তোমাকে পেয়ে যাব। আমিও জান ভাবতেই পারিনি। ভালোবাসি প্রিয়। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তারপর দুজন বিছানায় বসলো। তারপর আর কিছু শুনতে হবে না, ওরা ওদের বাসর করুক আর আপনারা আপনাদের কাজ করুন, মানে বেশি বেশি লাইক কমেন্ট।